হরে কৃষ্ণ। তো আবারও স্বাগত জানাচ্ছি ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সের তৃতীয় দিবসে। গতদিন আমরা পার্ট 2 এর যে অংশটুকু বাকি ছিল সেটুকু আলোচনা করার চেষ্টা করেছি। তো হরে কৃষ্ণ। আহ তো গত ক্লাসে আমরা দেখেছি যে গুরুদেবের প্রকারভেদ সম্পর্কে আমরা আরো একটু আলোচনা করছিলাম। শিক্ষাগুরু দীক্ষাগুরু সম্পর্কে, দীক্ষার প্রকারভেদ, শিক্ষাগুরু দীক্ষাগুরু কার সম্পর্কে আলোচনা করছিলাম, দীক্ষার প্রকারভেদ মধ্যে ইসকনের যে দীক্ষা ব্যবস্থা প্রচলন রয়েছে সেটি কত প্রকার রয়েছে। সেটি রয়েছে হচ্ছে আমরা জানি যে দুই প্রকার: হরিনাম দীক্ষা এবং ব্রাহ্মণ দীক্ষা বা গায়ত্রী দীক্ষা বা দ্বিতীয় দীক্ষা, যেটাই বলেন না কারো, সে সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তারপরে আমরা আলোচনা করছিলাম গুরু পরম্পরা সম্পর্কে, ঠিক আছে। এবং আমরা এটাও জেনেছি যে ইসকনের বা যে কোনো পরম্পরা মূলত শিক্ষা পরম্পরা, এবং দীক্ষার মাধ্যমে সেটি আরো সুসংগ সুসংবদ্ধ হতে পারে, কিন্তু শিক্ষা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। দীক্ষা না থাকলেও সমস্যা নেই, শিক্ষার মাধ্যমে পরম্পরা এবং পরম্পরার যে গুরুত্ব, কেন পরম্পরার মাধ্যমে সেবা করতে হবে, পরম্পরার মাধ্যমে ভগবানের কৃপা নেমে আসে এবং আমাদের সেবাগুলো পরম্পরার মাধ্যমে ভগবান রাধা মাধবের চরণে অর্পিত হয়। তো পরম্পরার বর্ণনার পর আমরা ঋত্বিক মতবাদ সম্পর্কে কিছু খণ্ডন দেখেছি। ঋত্বিক মতবাদ যথার্থ নয়। তো এই পর্যন্ত মূলত আমরা আলোচনা করেছি। তা আজকে আমরা আরো নতুন একটি পাঠে প্রবেশ করছি, তৃতীয় পাঠ। শিল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। জয় শিল প্রভুপাদ কি জয়। শিল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, তৃতীয় পাঠ, প্রথম অধ্যায়ের। তো শুরুতে আমরা এই প্রতিষ্ঠাতা শব্দের, প্রতিষ্ঠাতা আচার্য যেহেতু আলোচনা করতে চাচ্ছি, তো প্রতিষ্ঠাতা শব্দের আমরা সংজ্ঞা জানবো। তো অক্সফোর্ড ইংরেজি অভিধান দ্বিতীয় সংস্করণ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, এখানে ফাউন্ডার অথবা প্রতিষ্ঠাতা শব্দের সংজ্ঞা প্রদান করা হচ্ছে। তো প্রতিষ্ঠাতা শব্দের অর্থ কি? প্রথম যে সংজ্ঞা বলছে, একটি ভিত্তি বা দৃঢ় সমর্থন দেওয়া। তো প্রতিষ্ঠাতা অর্থ যে প্রথমবার কোনো সংস্থা বা সংগঠনের ভিত্তি স্থাপন করা বা দৃঢ় সমর্থন দেওয়া, অথবা সেই সংগঠন, সেই প্রতিষ্ঠানটা তৈরির ক্ষেত্রে সব থেকে বেশি দিনই অবদান রাখে প্রথমবার, তাকে প্রতিষ্ঠাতা বলা হয়। তারপর দ্বিতীয় যে পয়েন্টটা বলা হচ্ছে, প্রতিষ্ঠাতা অর্থে গভীরভাবে কোনো বিষয় বা সিদ্ধান্ত বোঝানো বা স্থাপন করা। প্রথমবারের মতো কোনো বিষয় বা সিদ্ধান্ত বোঝানো, যেমন ইসকনের ক্ষেত্রে আপনি চিন্তা করেন, যদি প্রথম দুইটা পয়েন্ট দেখি, ইসকনের যে ভিত্তি সেটা কে নির্ধারণ করেছেন, কে স্থাপন করছেন, সহজে বুঝতে পারি যে ইসকন কে প্রতিষ্ঠা করছেন। ইসকন প্রতিষ্ঠা করছে শিল প্রভুপাদ, তাই না? এবং এটি যে প্রতিষ্ঠার জন্য শিল প্রভুপাদ কত কষ্ট করছেন, এটা আমরা সকলে জানি। তাই তার মানে দৃঢ় সমর্থনও তিনি প্রদান করছেন। দ্বিতীয়ত বলছে যে ইসকনের যত দর্শন রয়েছে, যত সিদ্ধান্ত রয়েছে, আমরা যা কিছু করি না কেন, সমস্ত কিছু কে প্রদান করছেন? শিল প্রভুপাদ প্রদান করছেন। অর্থাৎ গভীরভাবে কোনো বিষয় বা সিদ্ধান্ত বোঝানো বা স্থাপন করা। যেমন আমরা কি করি, আমরা সকালবেলায় 7:30টায় মঙ্গল আরতি করি, তারপরে জপ করি, তাই না? জপ করার পর আমরা দর্শন আরতি হয়, গুরু পূজা হয়, ভাগবত পাঠ হয়, রাতের বেলা আবার গীতা পাঠও হয়, তাই না? সন্ধ্যা আরতি হয়, দুপুরে মধ্যাহ্নকালীন আরতি হয়। তো এই যে সিস্টেমেটিক্যালি যে বিষয়গুলো, কে প্রণয়ন করছেন? শিল প্রভুপাদ প্রণয়ন করছেন। এবং আমাদের যে দার্শনিক ভিত্তি গ্রন্থ সমূহ কে রচনা করছেন? শিল প্রভুপাদ রচনা করছেন। তো আমরা এই প্রথম দুইটি থেকেও দেখতে পাই যে শিল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। 3 নম্বর যে বলছেন যে চিরস্থায়ী অস্তিত্ব ব্যবস্থা করে প্রথমবারের মতো কোনো সংস্থা বা সংগঠন দাঁড় করানো।
তো প্রতিষ্ঠাতা অর্থ এমন নয় যে শুধুমাত্র একটা সংগঠন, বই পড়ে একটা সংগঠন তৈরি করে দিলে প্রতিষ্ঠাতা হয়ে যাবে। সে সংগঠন যদি ভবিষ্যতে না থাকে, তাই সেটিকে টিকিয়ে রাখার জন্য চিরস্থায়ী ভাবে যাতে সেটি বিরাজ করে, প্রতিষ্ঠাতা আচার্যের কাজ সেটিও রয়েছে। তো ইসকন যাতে টিকে থাকে সেজন্য শিল প্রভুপাদ কি করছেন, জিবিসি গঠন করছেন, ইসকন গভর্নিং কমিশন। ইসকন কিন্তু কোনো একক ব্যক্তির দ্বারা পরিচালিত হয় না। একটা গ্রুপ অফ পার্সন অথবা একটি দল, তারা 5 বছর পর পর নির্বাচিত হয় এবং তাদের সিদ্ধান্তে ইসকন চালিত হয়। আর এই জিবিসি তৈরি করে গেছে কে, ছিল প্রভুপাদ, যাতে ইসকন আগামী 10,000 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। তার মানে ইসকনকে টিকিয়ে রাখার ব্যবস্থাও কে করছে, ছিল প্রভুপাদ করছে। তো প্রতিষ্ঠাতা আচার্য বা প্রতিষ্ঠাতা অর্থে আমরা জানলাম কি, যে যিনি কোনো প্রতিষ্ঠানে ভিত্তি বা দৃঢ় সমর্থন দান করেন, প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান তৈরি করে, তারপরে সেই প্রতিষ্ঠানের যে নিয়মাবলী রয়েছে, কিভাবে চলবে, তার দর্শন কি, কি করতে হবে, তার যে ম্যানুয়াল গাইডলাইন, সবকিছুই কে প্রদান করে, প্রতিষ্ঠাতা আচার্য। এবং যাতে সেই প্রতিষ্ঠানটি সহজে ধ্বংস না হয়ে যায়, তার জন্য যে ব্যবস্থা বলি, সেগুলো প্রতিষ্ঠাতা আচার্য তৈরি করে যান। তো এখন এই যে আপনারা আপনাদের যে পাঠ্য বই রয়েছে, পাঠ্য বইয়ের 21 পৃষ্ঠায় আপনারা আসেন। 21 পৃষ্ঠায় আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমার এই পিডিএফ এর সাথে আপনাদের হয়তো একটু ভাষাগত বা একটু থাকতে পারে, ওটা বিষয় নয়। আপনাদের যে বইতে যে বিষয় আছে সেই অনুপাতে আপনারা করবেন। তো দেখেন প্রতিষ্ঠাতা এই যে ঘরটা রয়েছে, এটা হচ্ছে 21 পৃষ্ঠায়, এই বইতে 22 পৃষ্ঠা। তো ওটা কোনো ব্যাপার না। আপনাদের যে এই বইতে 21 পৃষ্ঠা আছে, ওখানে আপনারা যাবেন। তো এখানে বলছেন, ছিল প্রভুপাদ কিভাবে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য হিসাবে কর্তব্য পালন করেছেন তা নিচে উল্লেখ করুন। আমরা যে এই যে সংজ্ঞাগুলো দেখলাম, 3টা সংজ্ঞা এখানে আমরা পেয়েছি। এক, দৃঢ় ভিত্তি বা দৃঢ় সমর্থন দেওয়া, সিদ্ধান্ত স্থাপন করা এবং টিকিয়ে থাকার ব্যবস্থা করে। এর আলোকে আপনাদের এটি লিখতে হবে। তো এটা আপনারা এখন বলবেন, আমরা লিখবো, ঠিক আছে। আপনারা আহ এক একজন এক একটা পয়েন্ট আপনারা বলবেন, আর সেই অনুপাতে আমরা এখানে লিখবো ছিল প্রভুপাদ যে প্রতিষ্ঠাতা আচার্য। ছিল প্রভুপাদ কি কি করেছেন যে তাকে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে আমরা ধরতে পারি ইসকনের ক্ষেত্রে? আপনারা বলেন, এক এক করে বলবেন। আনমিউট করুন, আনমিউট করে আপনারা বলবেন যে ইসকনের ক্ষেত্রে ছিল প্রভুপাদ কি কি করছেন যে তাকে প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে আমরা স্বীকার করব। এই ঘরের উপরে যে পয়েন্টগুলো রয়েছে, আমি কিন্তু অনেকগুলো কিন্তু বলে দিয়েছি, বাকিগুলো আপনারা বলেন। হ্যাঁ, বলেন। ওখানে জল ভরে রাখছে, দেখা যাচ্ছে। আপনারা কেউ কেউ কিছু, আপনারা কি জিনিসটা কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করতে পারেন।
প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠার জন্য অনেক হরিনাম প্রচার করেছেন। হ্যাঁ, সুন্দর। তো আমরা লিখি আহ, হরিনাম প্রচার করছেন। ঠিক আছে, তারপর আর কি করছেন শিল প্রভুপাদ? আরেকজন বলুন। তো ইসকন মানে প্রতিষ্ঠার করার পর জিবিসি প্রতিষ্ঠা করেছেন যাতে ইসকনকে ঠিকভাবে পরিচালনা করা যায়, হরিনাম প্রচার করা সুন্দর। যায়। ইবিসি প্রতিষ্ঠা। ওকে, প্রতিষ্ঠা সুন্দর হচ্ছে। বাকিরা বলেন আর কি কি করছেন ইসকনে শিল প্রভুপাদ, যার জন্য তাকে প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে আমরা স্বীকার করব। প্রভুপাদ বিদেশে যায় হরিনাম প্রচার করেছে। হ্যাঁ, ওটা আমরা লিখছি। বিদেশে গিয়েছেন, বা এখানে আমরা পাশ্চাত্য দেশে প্রচার লিখতে পারি। পাশ্চাত্য দেশে, হ্যাঁ, প্রচার করেছে। পাশ্চাত্য দেশে দেশে প্রচার। হ্যাঁ, সুন্দর পয়েন্ট। আচ্ছা, প্রচার। আর কি করছেন বিজন বলেন। আপনারা যা বলবেন সেটাই সঠিক। ঠিক আছে, এমন নয় যে আপনারা বলবেন ভুল হবে, এরকম নয়, যা বলবেন সেটাই সঠিক। তিনি প্রচার করছেন এবং গীতা তিনি তাৎপর্য করেছেন। মানে তিনি শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করছেন। হ্যাঁ, শাস্ত্র গ্রন্থ প্রদান। হ্যাঁ, শাস্ত্র প্রণয়ন করছেন, যেমন হচ্ছে গীতা, তারপরে ভাগবত, তাই না? তারপরে বলেন, আর কেউ বলেন ছিল প্রভুপাদ আর কি করছেন ইসকনের জন্য, যে তাকে প্রতিষ্ঠাতা হিসেবে ধরে নিব। তিনি স্কুল তো প্রতিষ্ঠা করছেন এবং পাশ্চাত্য দেশ তিনি ধর্ম প্রচার করছেন। হ্যাঁ, ধর্ম প্রচার করছেন। তো স্পেসিফিক বলেন, 108টা মন্দির প্রতিষ্ঠা করছেন না আসলে প্রভুপাদ? হ্যাঁ হ্যাঁ, মন্দির তো প্রতিষ্ঠা করছেন। হ্যাঁ, তাই ওইগুলো বলতে হবে, একশো 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 আটটা আটটা মন্দির। 108টা মন্দির মন্দির আহ, প্রতিষ্ঠা করছেন। মন্দির প্রতিষ্ঠা। বলুন। হ্যাঁ বাবু, কি কি জিনিস? আপনারা নিজেরা কেন কি কথা গাড়ি? বলতেছেন? হরে কৃষ্ণ। নিজেরা কথা বলা যাবে না এখন, আপনারা আনমিউট করে কথা বললে আমরা সবাই শুনতে পাই। ঠিক আছে, তাতে আমরা বুঝতে পারি যে আপনারা ক্লাস করছেন নাকি অন্য কিছু করছেন। আর তো ঠিক আছে, সমস্যা নাই। পলাশ প্রভু হ্যান্ড রেজ করেছেন, বলুন প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, মহাপ্রভুর যে বাণী ছিল যে আছে যত নগরাধিকাম সর্বত্র প্রচার হবে মোরই নাম। হ্যাঁ, তো মহাপ্রভুর এই বাণী মানে সত্য করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। মহাপ্রভুর বাণীকে সার্থক করেছেন। ওকে, ঠিক আছে, বলেন আর আর তিনটা বলেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভুপাদ গুরু হচ্ছে গুরুদেবের মান এবং তার শিষ্যের মান নির্ণয় করেছেন। সুন্দর পয়েন্ট রয়েছে এখানে, আছে শিষ্য ও গুরুর আদর্শ গুরুর মান নির্ধারণ। বেশ সুন্দর পয়েন্ট। তারপরে আর কি করছেন ছিল প্রভুপাদ? বিজয় প্রভু হ্যান্ড রাইজ করছেন। আছে আচার 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 বেশভূষা এগুলোও তিনি নির্ধারণ করেছেন। বুঝতে পারলাম না মাতাজি, আর একবার বলুন। মানে চার চার আরোহণ প্রচার এগুলা, তারপরে বেশ মানে হচ্ছে ওদের বেশ মাতাদের মানে পোশাক আশাক এগুলো তিনি হ্যাঁ, নির্ধারণ সুন্দর করেছেন। সুন্দর সুন্দর পয়েন্ট বলছেন।
ঠিক আছে, যে আমাদের যে আহ, আচরণ বিধি ইসকনের, তারপরে নারী পুরুষের আহ, পুরুষের সম্ভাবনা, যে সমান অধিকার, অধিকার, এটাও ছিল প্রভুপাদ প্রতিষ্ঠা করছে। সুন্দর পয়েন্ট। ওকে, তারপরে বিজয় প্রভু হ্যান্ড রেজ করছেন, বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ। ধন্যবাদ। প্রভুপাদ প্রভু প্রভুপাদ হচ্ছে পাশ্চাত্য দেশে যায় গীতার মানে ইংরাজিতে ইংরাজিতে প্রচার করছে, ইংরেজি গীতার ভাষায় প্রচার। অনুবাদ বা হুম, তাৎপর্য ইংরেজি করছে। ভাষায় প্রচার। তার হ্যাঁ, আপনারা যেটা বলবেন সেটাই হবে। আর একটা পয়েন্ট মাত্র বলুন, তাহলে আমাদের 10টা পয়েন্ট হয়ে যাবে। প্রভু প্রভুপাদ হলো এই ভবিষ্যতে ছেলেদের জন্য গুরুকুল প্রতিষ্ঠা করেছে। ইয়েস, সুন্দর পয়েন্ট। প্রপাত হচ্ছে আহ গুরুকুল, গুরুকুল আশ্রম, আশ্রম। আশ্রম, হ্যাঁ, আশ্রম ঠিক আছে, প্রতিষ্ঠা আমি আর করেছে। বাকি পয়েন্টগুলো নিচ্ছি না। ধন্যবাদ আপনাদেরকে যারা বলছেন। আপনারা আনমিউট করেন এবং অ্যানালাইজটা করে রাখেন। আমি রাখবেন বিজয় কপুর। তো আমরা আপনাদের দেওয়া বিষয় থেকে আরো কিছু বিষয় আমরা আলোচনা করব। যেমন শিল প্রভুপাদ, ইসকন কি একটা ইন্টারন্যাশনাল সংগঠন। ঠিক আছে, ইসকনের পূর্ণরূপ হচ্ছে ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, অথবা আন্তর্জাতিক কৃষ্ণ মহানন্দ সংঘ। এটা প্রতিষ্ঠা করছে কে? শিল প্রভুপাদ। এবং এই যে ইসকন, এই যে নামটা কে নির্ধারণ করছেন? এই নামটাও শিল প্রভুপাদ হচ্ছে নির্ধারণ করছেন। আমরা যদি আরো একটা বিষয় যদি ধরি, যে ইসকনের ক্ষেত্রে সেটা কি? ইসকন প্রতিষ্ঠা, যদি আপনারা যদি এই এই পয়েন্টটাও যদি ধরেন, যে ইসকনটা প্রতিষ্ঠা করছে কে? ইসকনটা প্রতিষ্ঠা করছে হচ্ছে শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ প্রথমে যে নামটি দেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ। তো তার শিষ্যরা বলে যে প্রভুপাদ, যদি আপনি এখানে কৃষ্ণ মহানন্দ সংঘ দেন, কৃষ্ণা কনসাসনেস এটা যদি দেন, তাহলে অনেকেই আপনার এই মতটা গ্রহণ করবে না, বলবো যে এটা হচ্ছে হিন্দু বা ভারতীয় মতবাদ এই ধরনের। তো শিল প্রভুপাদ বলছেন যে না, কৃষ্ণ হচ্ছে ভগবানের হচ্ছে সব থেকে ব্যক্তিবাচক নাম। এজন্য তিনি এই যে ইসকনের যে নামটাও শিল প্রভুপাদ নির্ধারণ করেছেন, ইসকন। তারপরে এখানে শিল প্রভুপাদ, আপনারা বলছেন যে শিল প্রভুপাদ হচ্ছে হরিনাম প্রচার করছেন সারা বিশ্বব্যাপী। তারপরে জিবিসি প্রতিষ্ঠা করছে, আমরা যেটা বলছিলাম যে ইসকনকে টিকিয়ে রাখার ব্যবস্থা কে করছে? শিল প্রভুপাদ। তারপরে পাশ্চাত্য দেশে প্রচার করছে। এবং বিশেষ করে একটা একটা সংগঠন, বিশেষ করে ধর্মীয় সংগঠনের ক্ষেত্রে এই দর্শন, ঠিক আছে, এই যে শাস্ত্র গ্রহণ ও গ্রন্থ যে প্রণয়ন, এগুলো হচ্ছে, এটা বলে দর্শন বা দার্শনিক ভিত্তি, দার্শনিক ভিত্তি। তো এই যে দার্শনিক ভিত্তিটা ইসকনের ক্ষেত্রে কে প্রদান করছে? এটা হচ্ছে শিল প্রভুপাদ প্রদান করছেন। শিল প্রভুপাদ প্রায় আহ কতগুলো 82টি গ্রন্থ রচনা করছেন, 82টি গ্রন্থ প্রণয়ন করছেন। তো দেখেন যে শিল প্রভুপাদ এতগুলো গ্রন্থ লিখছে, আমরা কিন্তু সবগুলো গ্রন্থ কিন্তু বাংলা ভাষাতেও পাই না। আর যেগুলো আছে সেগুলো আমরা শেষ করতে পারি না। ঠিক আছে, তো এই যে দেখেন যে আমরা যে 2 নম্বর পয়েন্টটা পাইছিলাম, প্রতিষ্ঠাতা আচার্য যে দার্শনিক ভিত্তি প্রদান করেন, তো শিল প্রভুপাদ এইগুলো প্রদান করছেন। এবং কি করছেন? শুধু কি গ্রন্থ রচনা করছেন? শিল প্রভুপাদের যে লেকচার রয়েছে, লেকচার মানে কি, তার তার হচ্ছে যে ক্লাসগুলো আছে, প্রবচন আছে, সেটা হচ্ছে দার্শনিক, এই দর্শনের ভিত্তি প্রণয়ন করছেন। তারপর মন্দির প্রতিষ্ঠা করছেন।
তাই না? শিল প্রভুপাদ 108টা মন্দির প্রতিষ্ঠা করছে। তারপরে বলছেন মহাপ্রভুর বাণীকে সার্থক করছেন, গুরু শিষ্যর আদর্শ মান নির্ধারণ করছে, যে কিভাবে দীক্ষা নিতে হবে। দীক্ষার ক্ষেত্রে যে 16 মালা যে আমরা জপ করি, তো এই যে 16 মালা জপ করার বিষয়টি কে নির্ধারণ করছে? সেটাও কিন্তু শিল প্রভুপাদ কিন্তু নির্ধারণ করছে। 16 মালা জপ, তারপর 4টি নিয়ম পালনের যে বিধিবিধানগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই যে শিল প্রভুপাদই আমাদেরকে প্রদান করছেন। তারপরে দীক্ষার মান নির্ধারণ করছে, যে কিভাবে কখনকার দীক্ষা হবে। তারপর আচরণ বিধি, বিশেষ করে আমাদের যে বৈষ্ণব সমাজে আমাদের অনেক কিছু কিন্তু নিয়ম কানুনগুলো পালন করতে হয়, তাই না? তিলকের যদি ধরেন যে আমরা যে তিলক করি, ঠিক আছে, কিভাবে যে তিলক করতে হবে, তিলক করা। এমনকি শিল প্রভুপাদ কি করছেন, যখন পাশ্চাত্য দেশে আছে মাতাজিরা কি করতো, যে তারা তো আর শাড়ি পরতে পারতো না। শিল প্রভুপাদ পাশ্চাত্য দেশের বিদেশের মাতাজিদেরকে শাড়ি পরাও শিখিয়েছেন। তার মানে কি, যে যারা কৃষ্ণ ভক্তির কিছুই জানতো না, তাদেরকেও শিল প্রভুপাদ কি করছে, কৃষ্ণ ভক্তির একদম মানে প্রাথমিক বিষয় থেকে শুরু করে উচ্চ পর্যন্ত সবকিছুই শিল প্রভুপাদ এখানে করেছেন। তারপরে যে নারী পুরুষের সমান অধিকার, আমরা শতসার সাধনায় গ্রন্থে পাই যে সেখানে কিছু ভক্ত বলছে যে মাতাজিরা মন্দিরে থাকতে পারবে না। শিল প্রভুপাদ বলছেন যে তাদের যদি এতই সমস্যা হয়, তারা মন্দির ছেড়ে হচ্ছে বনে গিয়ে বাস করবে। তো নারী পুরুষের সমান অধিকার দিয়েছেন। তারপরে ইংরেজি ভাষায় প্রচার করছেন, গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করছেন। তারপর ইসকনের যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা ম্যানুয়াল থাকে, আর সেখানে সেই প্রতিষ্ঠার একটা উদ্দেশ্য থাকে। তো ইস ইসকনের আহ 7টি উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য ছিল প্রভুপাদ হচ্ছে নির্ধারণ করছেন। কি কি উদ্দেশ্য রয়েছে? প্রথম হচ্ছে যে যে মহাপ্রভুর যে হরিনাম সংকীর্তনের হচ্ছে প্রচার। তো আহ, প্রচার করার জন্য কি লাগবে, কার আলোকে হবে? সেটা হচ্ছে গীতা ভাগবতের আলোকে। তো গীতা ভাগবতের আলোকে যখন প্রচার হবে, তখন একটা ভক্ত গোষ্ঠী তৈরি করা। ভক্ত গোষ্ঠী তৈরি হলে তারা কি করবে, সেখানে হচ্ছে তারা প্রচার করবে। তো তার জন্য ভগবানের সেবা করবে, ভগবানের সেবার জন্য মন্দির প্রতিষ্ঠা 4 নম্বর উদ্দেশ্য। মন্দির প্রতিষ্ঠা করার ফলে কি হবে, সেখানে ভগবানের সেবা পূজা করবে। ভগবানের সেবা পূজার পরে সেখানে একটা ভক্ত গোষ্ঠী তৈরি হবে। তো সেখানে ভক্তরা আহ কি বলে, যে উচ্চ চিন্তা, ঠিক আছে, আমার সম্পূর্ণ মনে আসতেছে না, যে আহ সরল জীবন উচ্চ চিন্তা। অর্থাৎ তারা সিম্পল জীবন যাপন করবে, বর্ণাশ্রম ব্যবস্থায় সিম্পল জীবন যাপন করবে, সাধারণ জীবন যাপন, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে। এবং আলটিমেটলি বিবিটি প্রতিষ্ঠা বা গ্রন্থ প্রচার করা, ঠিক আছে, সাময়িক পত্রিকা। তো এভাবে 7টি উদ্দেশ্য শিল প্রভুপাদ করছে। তারপরে ইসকন ফুড ফর লাইফ, যাই কিছু বললেন না কেন, সবকিছু কে প্রতিষ্ঠা করছে? শিল প্রভুপাদ প্রতিষ্ঠা করছে। তো আপনাদের যে ঘরটি এখানে ছিল, তাই না? তো এই সমস্ত বিষয়গুলো এখানে লিখতে হবে, শিল প্রভুপাদ কিভাবে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। আমরা কিন্তু আজকের এই ঘরটার কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি, হ্যাঁ, যে কিভাবে। তো আমরা কিন্তু এই আলোচনা থেকে এটা অন্ততপক্ষে বুঝতে পারছি যে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কি। ইসকনে আপনি যেদিকে তাকান না কেন শিল প্রভুপাদকে কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। শিল প্রভুপাদ হচ্ছে ইসকনের মুদ্রার রিপিট ওপিট, ঠিক আছে। শিল প্রভুপাদকে বাদ দিয়ে ইসকনকে চিন্তাও করা যায় না। এজন্য শিল প্রভুপাদ হচ্ছে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। আশা করি বিষয়টি আপনারা উপলব্ধি করতে পেরেছেন। তো যেহেতু শিল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, এজন্য ইসকনের প্রতিটি ভক্তের সাথে শিল প্রভুপাদের এক অনন্য সম্পর্ক বিদ্যমান। তো এখানে বলা হচ্ছে, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনীত সংঘের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে এবং আমাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার্য এবং সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসাবে
ইসকনের প্রতিটি ভক্তের সাথে শিল প্রভুপাদের এক অনন্য সম্পর্ক বিদ্যমান। তো দেখেন, আমরা অনেকে হয়তো গুরুদেবের চরণে আশ্রিত হয়েছি বা আশ্রিত হব, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেব, কিন্তু দেখবেন আমরা যখন ভোগ লাগাই বা ধরেন যে পূজা করি বা ভগবানকে প্রণাম করি, তখন নিজের গুরুদেবের প্রণাম মন্ত্রের পাশাপাশি আমরা কি করি, শিল প্রভুপাদের প্রণাম মন্ত্রও কিন্তু উচ্চারণ করি। কারণ কি? কারণ আমরা ইসকনের ক্ষেত্রে শিল প্রভুপাদকে বাদ দিয়ে আমরা ইসকনকে চিন্তাই করতে পারি না। এজন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় বলছে। প্রথম হচ্ছে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সমাজে বা এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের ধারায় যে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে, ইসকনের সব থেকে গুরুত্বপূর্ণ আচার্যকে শিল প্রভুপাদ, এবং সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে শিল প্রভুপাদ, শিল প্রভুপাদের শিক্ষা এবং নীতি আদর্শ। যদি শিল প্রভুপাদের শিক্ষা নীতি আদর্শের সঙ্গে কোনো সিদ্ধান্ত যদি সংঘর্ষ করে, তাহলে শিল প্রভুপাদের সিদ্ধান্তই সেখানে টিকে থাকবে বা শিল প্রভুপাদের সিদ্ধান্তই চূড়ান্ত। যদি শিল প্রভুপাদ যেমন আমাদের জন্য কি করছে, আমাদের জন্য বলছে যে 16 মালা জপ করতে হবে। এখন আমি যদি ইসকনের কোনো কর্তৃপক্ষ হই বা কোনো ব্যক্তি হই, আমি যদি বলি যে না আপনারা 8 মালা জপ করবেন, তাহলে কি আপনারা আমার এই সিদ্ধান্ত কি মেনে নিবেন? মেনে নিবেন না। কেন নিবেন না? কারণ সেটি আমি তো সর্বোচ্চ কর্তৃপক্ষ নই। আমি যদি বলি 16 মালা জপ করুন, তাহলে কি আমি কিন্তু শিল প্রভুপাদের প্রতিনিধিত্ব করছি, ইসকনের প্রতিনিধিত্ব করছি। কিন্তু যখনই আমাদের যে প্রতিষ্ঠাতা আচার্য সর্বোচ্চ কর্তৃপক্ষের সিদ্ধান্তের সঙ্গে আমার সিদ্ধান্ত সংঘর্ষ করবে, তখন আমার সিদ্ধান্ত বাতিল বলে বর্ণিত হবে। তো এই জন্য বলা হচ্ছে যে প্রত্যেক ভক্তের সঙ্গে শিল প্রভুপাদের এক অনন্য সম্পর্ক রয়েছে। আর এই কথাটি কে বলছে? এখানে দেখেন 303 জিবিসি বক্তব্য শিল প্রভুপাদের অবস্থান সম্পর্কে, মার্চ 2013। আর জিবিসি কারা? জিবিসি হচ্ছে ইসকনের 5 বছর পর পর তারা নির্বাচিত হয়। একটা হচ্ছে গ্রুপ, 8-10 জনের গ্রুপ, তারা সারা বিশ্বের ইসকনকে পরিচালনা করে। এবং শিল প্রভুপাদ অনেক জায়গায় বলছে জিবিসি কে আমাদের মানতে হবে। জিবিসি কে কেন মানতে হবে সে বিষয়ে আমাদের একটা সম্পূর্ণ একটা পার্টি রয়েছে। তো এ বিষয়ে আমরা আলোচনা করছি না, তখন আলোচনা করব। আহ তো এখানে দেখেন যে ইসকনের অনুগামীদের কেন এত নিষ্ঠাপূর্ণভাবে শিল প্রভুপাদের প্রতি বিশ্বস্ততা পালন করা উচিত, ঠিক আছে। কেন আমরা আহ শিল প্রভুপাদকে মানবো? কারণ আমরা যদি শিল প্রভুপাদকে প্রতিষ্ঠাতা আচার্য হিসাবে স্বীকার না করি, তাহলে ইসকনের অনেক ধরনের প্রতিবন্ধকতার আমরা সম্মুখীন হব। তো আপনাদের বইয়ের আহ, আচ্ছা, বইয়ের এটা নাই, তো ঠিক আছে, আর একটা বিষয় আছে, ওটা আমরা পরে দেখবো। তো এখানে যে বিষয়টা আমি আলোচনা করি যে কেন গুরুত্বপূর্ণ, কারণ যদি আমরা শিল প্রভুপাদকে গুরুত্ব যদি না দিই, তাহলে কি হবে? একসময় শিল প্রভুপাদের যে নীতি আদর্শ, শিল প্রভুপাদের যে শিক্ষার উপর ভিত্তি করে এই ইসকন প্রতিষ্ঠিত হয়েছে, ধীরে ধীরে কি হবে, সেই শিক্ষাগুলো, সেই নীতিগুলো, সেই আদর্শগুলো ভিন্ন রকম কিছু হয়ে যাবে, ঠিক আছে। তখন যেমন আমি বললাম, আমি যদি এখন দীক্ষাগুরু হই, যদি বলি যে শিল প্রভুপাদকে যদি গুরুত্ব যদি ইসকনে না থাকে, তখন আমি বলবো 8 মালা জপ করুন আপনারা, ঠিক আছে, নীতি আদর্শ থাকবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, 4টি নিয়ম পালন করা দরকার নেই, খুব কঠিন, আপনারা 3টা নিয়ম পালন করেন, 2টা নিয়ম পালন করেন, আর 2টা দরকার নেই, ঠিক আছে। তার মানে ছিল প্রভুপাদকে প্রতি যে এই যে নিষ্ঠা বিশ্বাস, এগুলো আমাদের কেন রাখা উচিত? ইসকনকে টিকিয়ে রাখার জন্য। আর একটা বিষয় কি, যদি শিল প্রভুপাদকে আমরা যদি আহ নিষ্ঠাপূর্ণভাবে শিল প্রভুপাদের উপর যদি বিশ্বাসতা স্থাপন না করি, আর একটা বিষয় কি হবে, যে ইসকন খন্ড খন্ড হয়ে যেতে পারে। তখন বিভিন্ন গুরুদেব তারা বিভিন্ন মন্দিরগুলোকে, যে মন্দিরে তারা অবস্থান করছেন বা যে মন্দির তাদের অনুগত শিষ্যদের অধীন আছে, তখন কি হবে, সেই সমস্ত মন্দিরগুলো আস্তে 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 গৌড়ীয় মঠের মতো আলাদা আলাদা খণ্ডে ভাগ হয়ে যাবে, ইসকন ভেঙে যেতে পারে। আর তার ফলে কি হবে, যদি শিল প্রভুপাদ যদি আমাদের মাঝে থাকে, ধরুন আহ
ধরেন এইটা একটা, এখানে একটা পুকুর মনে করেন, যে একটা পুকুর রয়েছে। তো এই পুকুরের যদি একটা নির্দিষ্ট স্থানে, আর এই চারি সাইডে ভক্তরা আছে, তো এখান থেকে কিছু ভক্ত কি করছে, এই স্থানে একজন ব্যক্তি আছে, সে এইখানে একটা ঢিল মারলো। তো আরেকজন ব্যক্তি কি করছে, আরেকজন ব্যক্তি এই পাশে আছে, সে এইখানে ঢিল মারলো। তো এইভাবে এই যে পুকুরের চার ছাড় থেকে বিভিন্ন ব্যক্তি পুকুরের বিভিন্ন স্থানে, ঠিক আছে, বিভিন্ন পয়েন্টে হচ্ছে ঢিল মারছে। তো এখন ধরেন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গায় ঢিল মারছে, তার ফলে কি হবে, তার ফলে কিন্তু ছোট ছোট ঢেউ হবে। এবং এইখান থেকে যে ঢেউগুলো যাচ্ছে, এই যে বিভিন্ন জায়গা থেকে ঢেউগুলো আসছে, একটি ঢেউয়ের সঙ্গে আরেকটি ঢেউয়ের সংঘর্ষ হবে না? তো বিভিন্ন স্থানে যখন এভাবে ঢিল মারা হয়, তখন কি হবে, এইভাবে বিভিন্ন ঢেউয়ের সঙ্গে এই সংঘর্ষ হয়ে সেই ঢেউগুলো কিন্তু করতে পারে না, কি বলে, খুব বড় কোনো ঢেউ হয় না, সেই ঢেউগুলো আবার আস্তে 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 স্তিমিত হয়ে যায়, কমে আসে। তো যদি সবাই যদি কি করে, যেমন ধরুন আহ, তো এখানে ধরেন এখন ঢেউগুলো তো ছোট হয়ে যাবে, কিন্তু যদি সবাই যদি এই যে সেন্টারে, সকলেই যদি এই সেন্টারে যদি করে, এই এক স্থানে যদি ঢিলটা মারে, তখন কি হবে, ঢেউ কি বড় হবে নাকি ছোট হবে? অবশ্যই সেটি, যদি এক স্থানে যদি সকল ঢিলগুলো পতিত হয়, তখন কি হবে, যে এত ঢেউ হবে যে পাড়কে প্লাবিত করবে। ঠিক তেমনি আমরা যদি শিল প্রভুপাদকে যদি করি, যদি মাঝখানে রাখি, তার ফলে কি হবে, এবং আর সবাই মিলে যদি আমরা প্রচার করি, কৃষ্ণ ভাবনামৃতের এই বন্যা সারা জগৎকে প্লাবিত করবে। কিন্তু আমরা যদি কোনো গুরুকেন্দ্রিক আলাদা আলাদা ভাবে যদি করি, শিল প্রভুপাদকে প্রাধান্য না দিই, তাহলে কিন্তু ওইভাবে প্রচার হবে না। আপনারা চিন্তা করেন, যে কাউকে সমালোচনার জন্য নয়, গৌরমঠ ছিল ভক্তি সিদ্ধান্ত সহযোগে প্রভুপাদ করছেন। তো এখন দেখবেন আপনারা ইন্ডিয়াতে গেলে বা বাংলাদেশে দেখবেন, এক একজন মহারাজের এক একটি মঠ। তার ফলে কি হয়েছে, যে গৌরমঠের প্রচার কিন্তু স্তীমিত হয়ে গেছে, গেছে কিনা। এজন্য জিবিসি কি সিদ্ধান্ত গ্রহণ করছে, যাতে ইসকনের প্রচার যাতে কোনোভাবে স্তীমিত না হয়, এজন্য প্রত্যেক ক্ষেত্রে শিল প্রভুপাদকে প্রাধান্য এখানে নিশ্চিত করা হয়েছে, যাতে আমরা শিল প্রভুপাদকে কেন্দ্রে রেখে কি করতে পারবো, এই কৃষ্ণ ভ্রমিত আন্দোলন সারা জগতে প্রসারিত করতে পারি। ঠিক আছে। তো যাই হোক, এখানে আহ আমরা আর একটা বিষয় করব, যে এখন আপনাদের বইয়ের, আপনারা 22 পৃষ্ঠায় দেখেন প্রথম একটা ঘর রয়েছে, ঠিক আছে, আপনাদের যে অনুশীলন বই রয়েছে সেখানে আসেন, এসে আমরা এখানে দেখি বইটা, এই যে এখানে রয়েছে। তো এখানে বলা হচ্ছে, ভাষাটা হয়তো মিলবে না আপনাদের বইয়ের সাথে, ঠিক আছে, তো আমি এখান থেকে পড়ছি, তারপরে আপনাদের ওখানে আমি যাচ্ছি। শিল প্রভুপাদকে আমরা কেন আধুনিক যুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বা যোগ্য উত্তরসূরি হিসাবে গ্রহণ করি, তার কিছু কারণ দেখিয়ে নিচের ঘরে লিখুন। তার অর্থ, এবং আপনাদের বইতে যেটা আছে, এই আধুনিক যুগে কেন আমরা শিল প্রভুপাদকে শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক শক্তিপ্রাপ্ত প্রতিনিধি বলে গ্রহণ করব, নিচের ঘরে তা উল্লেখ করুন। শিল প্রভুপাদই যে আহ ম- মহাপ্রভু কর্তৃক শক্তিপ্রাপ্ত, সে সম্পর্কে শিল প্রভুপাদ কি কি করছেন, আর এই ক্ষেত্রে আপনারা এখন বলেন, আমরা এটা হচ্ছে এখানে লিখে ফেলি।
তাহলে এটা আপনারা এখন এখন লিখতে পারবেন, আমার পরপর লিখতে পারবেন। তো আপনারা আপনাদের মতন করে বলেন যে শিল প্রভুপাদ কি এমন বিস্ময়কর কার্য করছে যাতে আমরা বুঝতে পারি তিনি কৃষ্ণের শক্তিপ্রাপ্ত বা মহাপ্রভুর শক্তিপ্রাপ্ত। আমি এখানে লেখার চেষ্টা করছি, ঠিক আছে। তো বলেন তো শিল প্রভুপাদ কি কি করছেন আমাদের জন্য, সরি ইসকনের জন্য বা সারা বিশ্বব্যাপী প্রচারের ক্ষেত্রে কি কি এমন চমৎকার কার্য করছেন যাতে আমরা বুঝতে পারি শিল প্রভুপাদ ইসকনের সরি মহাপ্রভু শক্তিপ্রাপ্ত আচার্য। হরে কৃষ্ণ প্রভু, আমি বলি। হ্যাঁ অবশ্যই বলুন প্রভু। প্রভু, ওই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মানে ভবিষ্যৎবাণী, হুম। সে মানে বাস্তবায়িত করেছেন, যে মহাপ্রভু বলেছেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর এই নাম। প্রভু এই নাম বাস্তবায়িত করেছেন পৃথিবীতে প্রচার করে, মহাপ্রভুর বাণীকে বাস্তবায়িত করেছেন, সার্থক করেছেন, ঠিক আছে। সার্থক করেছেন। ওকে, হ্যাঁ আর কি প্রভু। করছেন বলেন। পৃথিবীতে আসা নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। সুন্দর। আরেকজন বলেন আর কি করছেন শিল প্রভুপাদ। প্রভু প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। প্রভু প্রভুপাদ 40 টাকা নিয়ে 108টি মন্দির তৈরি করেছেন প্রাকৃত দেশে যেয়ে। 40 টাকায় 108টি মন্দির নাকি? হ্যাঁ, মন্দির তৈরি করেছেন পাশ্চাত্য দেশে যায়, মানে বিদেশে যেয়ে মন্দির তৈরি করেছেন। আচ্ছা, তো যাই হোক 40 টাকায় 108টা মন্দির তৈরি করছেন, ঠিক আছে। মানে মানে উনি গেছিলেন আপনার পাশ্চাত্য দেশে দেশে গেছিলেন, যে ওখানে যে নিজে মানে প্রচার করে তারপরে মন্দির তৈরি করেছেন 108টি। বুঝতে পারছি। তো এটাও একটা আশ্চর্যের আমি বিষয় না যে বলতে পারিনি প্রভু। হ্যাঁ 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 বুঝতে পারছি। ঠিক আছে, আর কি করছেন শিল প্রভুপাদ, আর কি করছেন যে যাতে আমরা বুঝতে পারি শিল প্রভুপাদ হচ্ছে মহাপ্রভু শক্তিপ্রাপ্ত আচার্য। বলেন প্রভু, শিল প্রভুপাদ যে মহাপ্রভুর শক্তিপ্রাপ্ত আচার্য সেটা আমরা কিভাবে বুঝতে পারি। আর কিছু নাই? আচ্ছা প্রভু, বলবো আমি একটা। হ্যাঁ বলুন বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু বলেন। আচ্ছা এইখানে ভালো লেখা যাচ্ছে না। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মহাপ্রভুর হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেছে 5 7 হ্যাঁ হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করছে। আচ্ছা আমি আমরা এইখানে লিখি, এখানে লিখলেই ভালো হবে, ওখানে ভালো লেখা যাচ্ছে না। এখানে লিখি। প্রভু গীত জ্ঞান দান করে। কি করছে? গীতার জ্ঞান। বুঝতে পারলাম না। তো আমরা যে পয়েন্টগুলো পেয়েছি, প্রথম হচ্ছে মহাপ্রভুর বাণীকে সার্থক করছেন। সার্থক বাণীটা কি ছিল? সেটা হচ্ছে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে
মোট এই না। আচ্ছা, তারপরে কি করছে যে 108টা মন্দির প্রতিষ্ঠা করছেন। তারপরে 3 নম্বরে যেটা বলছিল সেটা হচ্ছে 40 টাকা নিয়ে আমেরিকায় গমন। হ্যাঁ, এবার বলুন আর কি কি করছেন। এখানে বলতে হবে যে শিল প্রভুপাদের যে অদ্ভুত যে কর্মগুলো সেগুলো। নিখিলেশ বাবু বলুন। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ বলেন, পলাশ বাবু বলেন। কৃষ্ণবাবু, হ্যাঁ বলুন বলুন। শিবপ্রপাত শ্রীমদ ভাগবত গীতা জ্ঞান প্রদান করেছেন। বুঝলেন না? প্রভুপাদ শ্রীমদ ভাগবত গীতা জ্ঞান প্রদান করেছেন। জ্ঞান প্রদান করছেন কাদেরকে? এখানে আছে ও হিপিদের মাঝে প্রচার, তাই না? যাদেরকে হ্যাঁ, আমেরিকার সরকারও নিয়ন্ত্রণ করতে পারে না, আর আর তাদেরকে প্রচার করে এই ভক্ত তৈরি করছে কে? ভক্ত তৈরি। তো যাই হোক, আমরা অনেকগুলো পয়েন্ট পেলাম যে মহাপ্রভুর যে বাণীটাকে সার্থক করছে। 108টা মন্দির তৈরি করা কি সহজ নাকি? আমরা একটা মন্দিরই ঠিক মতো তৈরি করতে পারি না একটা জেলায়, তাই না? আপনাদের যদি আপনাদের ইসে কথা চিন্তা করেন, সেখানে মন্দিরে কত কাজ করা বাকি আছে, তাই না? তো আমরা একটা জেলার সমস্ত ভক্তরা যেটা করতে পারছে না, শিল প্রভুপাদ কি করছে? একাই করছে। তারপরে 14 বার কি করছে? পৃথিবী পৃথিবী প্রদক্ষিণ, তাই না? প্রদক্ষিণ। আর সেটা করছে তখন শিল প্রভুপাদের বয়স কত ছিল? মাত্র 70 বছর 60 বছর বয়সের ছিল। যুবক নাকি? 70 বছর বয়সের যুবক ছিল নাকি? বৃদ্ধ হয়ে গেছিল তাই না? তারপরে সরি, এখানে এখানে 60 দিছে কেন? এখানে তো 6 হবে। তারপরে আবার 7 কি রয়েছে? শিল প্রভুপাদ রাতে রাতে কত ঘন্টা ঘুমাতেন জানেন? 4 ঘন্টা ঘুমাতেন 2 ঘন্টা ঘুমাতেন। 2 2 ঘন্টা সরি রাত রাত 1টা থেকে সরি ওই 11টা থেকে কাছে 1টা পর্যন্ত। তারপরে উঠে তিনি ই করতেন, গ্রন্থ লিখতেন। গ্রন্থ লিখতেন। তো দেখেন মাত্র 2 হ্যাঁ, ঘন্টা ঘুমিয়ে কতটি গ্রন্থ রচনা করছেন? 82টি, যেটা আমরা সারা জীবনও শেষ করতে পারি না। 82টি গ্রন্থ রচনা করছেন। তো যদি আপনারা যদি ধরেন শিল প্রভুপাদের প্রত্যেকটা কর্মই কি মিরাকুলাস, অদ্ভুত, ঠিক আছে? তো চৈতন্য চৈতামৃতে বর্ণনা করা আছে কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার পরিবর্তন, ঠিক আছে? তো দেখেন তাহলে আমরা কি বুঝতে পারছি? শিল প্রভুপাদ যেটা এখানে বলছেন, যেমন শিল প্রভুপাদ সম্পর্কে এখানে যেটা বলা হচ্ছে, আচ্ছা এখানে না, আপনাদের বইতে দেখুন, এখানে আছে। ও পেয়েছি, যে মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়, যদি পাপী ধর্ম ছাড়ি দূর দেশে যাই, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়, এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া, অন্তর সুর সবে ফেলিব কাটিয়া। তো চৈতন্য মঙ্গল গ্রন্থে লোচন দাস ঠাকুর বলছেন, তো মহাপ্রভু কি করছেন যে সকলকে উদ্ধার করার জন্য তিনি গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে আসছেন। কিন্তু নিন্দুক পাষণ্ডী পড়ুয়া অধম তারা কি পালাইতে দক্ষ, কৃষ্ণপ্রেম বন্যা তাদের না ছিল এক কণ, তাদেরকে কিন্তু স্পর্শ করতে পারেনি। তো মহাপ্রভু হাসছেন, ঠিক আছে? মহাপ্রভু কি জন্য হাসছেন? ও আচ্ছা, ঠিক আছে, তোমরা এই ভারতবর্ষ থেকে পালিয়ে যাচ্ছ, আমার থেকে দূরে যাচ্ছ, যাতে কৃষ্ণ প্রেমের বন্যায় তোমরা প্লাবিত না হয়ে যে কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র থেকে তোমরা দূরে থাকবে,
যে তোমরা ভগবত ধামে যাবে না, ঠিক আছে আমি তোমাদের ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে আমার সেনাপতি ভক্তকে আমি পাঠাবো। ঠিক আছে, আমরা কি, আমরা হচ্ছে ইসকনের সাধারণ সৈনিক হতে পারি, কিন্তু আমাদের সেনাপতি হচ্ছে শিল প্রভুপাদ। ঠিক আছে, যে দূর দেশে যায়। তো শিল প্রভুপাদ, সরি, মহাপ্রভু আরেকটি বাণী আছে যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। তো অনেক ব্যক্তি তারা মনে করত শিল প্রভুপাদ এই পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভক্তি প্রচার করার পূর্বে তারা মনে করতো যে না, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, এই পৃথিবী শব্দের অর্থ ভারতকে বোঝাচ্ছে। তো ভারতকে বোঝালে মহাপ্রভুর কি আর মানে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইলো যার, এরকম কি শব্দের দ্বিরুক্তি করার কি প্রয়োজন ছিল? তাহলে কি না আমাদের কি সমস্যা? হ্যাঁ, কারা আইডিটা মনে হয় হয়ে গেছে, আনমিউট হয়ে গেছে কতক্ষণ শুরু হয়ে যায়? এখানে ভিভো। আপনারা যে এই দেখেন মিউট করে কথা বলতেছেন, তার মানে কি আপনারা একই সঙ্গে অন্যান্য আহ, কার্য সম্পাদন করছেন, আবার ক্লাসও করছেন। তো আপনাদের অনেক প্রতিভা, কিন্তু এই না না, প্রতিভাটি আমাদের ভালো এটা না। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু আপনার একটু on করে রাখেন। এমন মুশকিল হয়ে গেল, আমার তো দেখতে পেলাম না, নেটের সমস্যা নাই, কেবল আবার নিচে আসলাম, একটু আসতেছে, এই যে আবার আপনারা আসতেছে না, মানে আপনারা যে লাইনে এইভাবে যে কথা বলতেছেন, এই শাওমি যে আইডিটা রয়েছে, তাহলে আপনি কি হ্যাঁ ক্লাস করতেছেন বলেন? হ্যাঁ, আবার সাথে এই যে আপনি আনমিউট করে আমাদের ডিস্টার্ব করতেছেন। এই মাত্র মানে এখন আমার মানে কোনো ফার্স্ট শুনতে পাই, এই মাত্র আবার এই লাইনে পেলাম আর কি। এই যে শাওমি আইডিটা, হরিবল, আমার আমি তো আপনাকে মিউটও করতে পারছি না, এখন মিউট হয়েছে। কাইন্ডলি বসে শ্রবণ করুন। ঠিক আছে, আমি নামটাও জানি না, আপনারা যদি নামগুলো যদি ঠিক মতো লিখতেন তাহলে হয়তো সরাসরি বলতে পারতাম। এখন এই যে আপনাদেরকে আইডি গুলো ঠিক করতে গিয়ে আমার এখানে এই ক্লাসে ডিস্টার্ব হয়ে গেল, দেখছেন? তো বিষয়গুলো অনেক অনেক সময় আপনাদের কাছে ছোট মনে হয় যে না, এটা কোনো সাধারণ বিষয়, কিন্তু এই যে আপনাদের 3-4 মিনিট 5 মিনিট সময় কিন্তু নষ্ট হলো, তাই না? এবং ক্লাসের যে ধারাবাহিকতাও আমরা রক্ষা করতে পারলাম না। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, মোবাইলের স্ক্রিনে আপনারা হাত দিবেন না, যারা একটু কম বোঝেন। ঠিক আছে, কম বোঝেন, মোবাইলটা শুধু শ্রবণ করেন, মোবাইলটা ওইভাবে রেখে শ্রবণ করেন। মোবাইল নিয়ে হাঁটাহাঁটি করা, মোবাইলে টাচ করা, কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, শুনতে পারবেন। হ্যাঁ, আর মাঝে মাঝে যদি ইসের সমস্যা হয়, নেটওয়ার্কের সমস্যা হয়, তো সেটা নিয়ে চিন্তা করতে হবে না, সেটাও আমরা হচ্ছে ঠিক করে নেব। আপনারা খালি মোবাইলের সামনে অপেক্ষা করুন। হরে কৃষ্ণ। তো ঠিক আছে, অনলাইনে ক্লাসে এরকম একটু একদম হয়। ঠিক আছে, আমরা এগুলোকে স্বীকার করে নিয়ে ক্লাস করব। হরে কৃষ্ণ। তো যে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম, যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। তাই না? তো অনেকেই পূর্বে মনে করতো যে আহ, যে আহ, পৃথিবীতে আছে যত নগরাতি গ্রাম, এখানে পৃথিবী বলতে ভারত ভূমিকেই বোঝানো হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটি নয়। পৃথিবী বলতে সারা পৃথিবীকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। সকল স্থানে কি হবে? সকল স্থানে এই মহাপ্রভুর প্রবর্তিত যে হরিনাম, সেটি হবে, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। এটা তো মহাপ্রভু ভবিষ্যৎবাণী করছে। লোচন দাস ঠাকুর এই মহাপ্রভুর যে সেনাপতি ভক্ত আসবেন সেটি নির্ধারণ করছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আহ সাদা কালো রাশিয়ান, ইংরেজ সকলে এসে, আফ্রিকান, ঠিক আছে, সাদা কালো বিভিন্ন বর্ণের মানুষগুলো এসে মায়াপুরে এসে জয় সচিনন্দন বলে তারা কীর্তন করবে। সেদিন আর বেশি দূরে নয়,
ভক্তি বিনোদ ঠাকুরের যে ভবিষ্যৎবাণী, ঠিক আছে, এবং ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের যে বাসনা যে মহাপ্রভুর এই বাণী সারা বিশ্বব্যাপী ইংরেজিতে প্রচার হোক, তার জন্য তিনি তার যে শিষ্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে আদেশ দিচ্ছেন, 3বার আদেশ প্রদান করছেন যে তুমি যাও পাশ্চাত্য দেশে গিয়ে প্রচার করো। তো এই এতগুলো ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাই, এবং শিল প্রভুপাদ সে পাশ্চাত্য দেশে গিয়ে যে অদ্ভুত কর্ম সম্পাদন করেছেন, তো তার থেকে আমরা বুঝতে পারি কি শিল প্রভুপাদ হচ্ছে কি মহাপ্রভুর প্রেরিত সেনাপতি ভক্ত। এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। আর আমরা যদি শিল প্রভুপাদকে অনুসরণ করি তাহলে কি আমরা প্রভুপাদের এই সংগঠনে সাধারণ সৈনিক হিসেবে চাকরি পাবো, আর সেটাই হচ্ছে আমাদের জীবনের সার্থকতা। তো কেউ একজন পড়বেন আনমিউট করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ পড়ুন, আমি যখন পড়তে বলবো আর আমার অনুমতি লাগবে না, পড়লেই হবে। আচ্ছা ঠিক আছে বাবু। আমার গ্রন্থ ও চিঠিপত্র এবং বিভিন্ন সভায় প্রবচনগুলির রস আস্বাদন করার জন্য তোমাদেরকে ধন্যবাদও জানাই। এগুলি কিন্তু আমার কথা নয়। আমি যেমন তোমাদেরকে বারবার বলেছি যে গুরু পরম্পরার ধারায় আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর বার্তাবাহক মাত্র, আর আমি এতে কোনো কিছু যোগ বা বিয়োগ করিনি। তদ্রূপ ভাবে তোমরাও যদি এই উপদেশগুলিকে পরম্পরার ধারায় বহন করে নিয়ে যাও তাহলে এই চিন্ময় পরম্পরা পদ্ধতিটি বহাল থাকবে এবং জনসাধারণ তাতে উপকৃত হবে। ভগবানের কাছে ভগবানের কাছে পত্র, লস এঞ্জেলস, 10 জানুয়ারি 1970। হরে কৃষ্ণ। এখানে ভগবানের কাছে পত্র মানে কৃষ্ণের কাছে পত্র নয়, প্রভুপাদের শিষ্য ভগবান দাস তার কাছে শিল প্রভুপাদ পত্র লিখছেন যে আমি যে চিঠিপত্র যে লেকচার গুলো দিছি যে গ্রন্থগুলো রচনা করছি এগুলো কি শিল প্রভুপাদ স্বীকার করছেন এখানে, তাই না? মহাপ্রভু বলছেন, আমরা ভক্তিবিনোদ ঠাকুরের দেখলাম, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কোটেশন দেখলাম, এবং শিল প্রভুপাদই বলছে এগুলো হচ্ছে গুরু পরম্পরা ধারায় চৈতন্য মহাপ্রভুর যে নির্দেশনা বলি আমি আমি প্রদান করছি, এখানে আমি কোনো কি করিনি, কোনো ভেজাল প্রদান করিনি। ঠিক আছে, শিল প্রভুপাদ এখানে বলছেন। তো আপনারা আপনাদের যে বইয়ের দেখেন এখানে এই ঘরটা পূরণ করবেন, আপনারা পূরণ করে পাঠাবেন। আমরা অলরেডি আলোচনা করছি, এখানে যেগুলো আলোচনা করা হয়েছে তার আলোকে আপনারা এই করবেন। ছিল প্রভুপাদ যেন ভবিষ্যতেও ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ও প্রধানতম শিক্ষাগুরু সে বল থাকেন তা নিশ্চিত করার জন্য কি করা যায়, আপনার ধারণাটি ব্যক্ত করুন। তো আপনাদের 22 নম্বর পৃষ্ঠার একদম লাস্ট যে ঘরটা আছে এখানে যেটি বলছে, ছিল প্রভুপাদ যেন ভবিষ্যতেও ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ও সর্বপ্রধান শিক্ষাগুরু সে বল থাকেন তা নিশ্চিত করার জন্য কি করা যেতে পারে। ঠিক আছে, এটা লিখে আপনারা কি করবেন, আমাদের গ্রুপে পাঠিয়ে দিবেন। হরে কৃষ্ণ। এটা আপনাদের বাড়ির কাজ। আর যে 2টা ঘর ছিল ওই ওই 2টা ঘর কিন্তু আমরা কিন্তু করলাম, পূরণ করলাম কিন্তু। ঠিক আছে, তো আপনাদের যদি ওইগুলো লাগে তাহলে আমি যে লিখছি ওর ওর স্ক্রিনশট গুলো আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা ওই ঘরটা ওর আলোকে লিখতে পারবেন। হ্যাঁ, শুধু আমি যেগুলো বলছি বা আপনারা বলছেন এগুলো নয়, আরো নতুন নতুন বিষয়গুলো আপনারা লিখতে পারেন। আর একটি বিষয় মনে হতে পারে যে না এই ঘরগুলো পূরণ করে লাভটা কি, আসলে লাভটা আপনাদের রয়েছে। ঠিক আছে, কারণ এই ঘর থেকেও অনেকগুলো বিষয় আপনাদের যে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে, প্রশ্ন আসবে। এই জন্য এই ঘরগুলো অবহেলা করবেন না, যেগুলো দিচ্ছি এগুলো লেখেন। এগুলো যদি আপনারা লিখতে পারেন না তাহলে পরীক্ষার সময় কিন্তু আপনারা লিখতে পারবেন। এইগুলো লেখানোর উদ্দেশ্য কি, কারণ এখন যা লিখছেন এইগুলোই আপনারা পরীক্ষার সময় লিখবেন। সহজ সহজ বিষয়গুলো না, এখানে তো কোনো কঠিন বিষয় তো নাই। ঠিক আছে, অত বড় করে লেখার দরকার নেই, 3টা 4টা পয়েন্ট ছোট ছোট করে দিবেন। হরে কৃষ্ণ।
তো আমরা 3 নম্বর পার্ট শেষ করলাম, জয়শীল প্রভুপাদ কি। তো আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, প্রতিষ্ঠাতা আচার্যের সংজ্ঞা জানলাম, এবং শিল প্রভুপাদ যে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, সেটা কিন্তু আমরা একটা ঘর পূরণ করছি যে শিল প্রভুপাদ ইসকনের জন্য কি কি করছেন, তাই না? এবং শিল প্রভুপাদ যে মহাপ্রভুর শক্তিপ্রাপ্ত আচার্য, আচার্যদের দ্বারা প্রেরিত পুরুষ, সেটাও কিন্তু আমরা জানলাম। আরেকটি ঘর পূরণ করার জন্য যে প্রভুপাদ কত অদ্ভুত অদ্ভুত কর্ম করছেন, তাই না? এবং শিল প্রভুপাদকে যে প্রতিষ্ঠাতা আচার্য এবং প্রধানতম শিক্ষাগুরু, সেটা কেন আমাদের পালন করতে হবে? কারণ ইসকনের স্বার্থে, ইসকনের স্বার্থে আমাদের এই বিষয়গুলো অবশ্যই পালনীয়। তো ঠিক আছে। তো প্রতিষ্ঠাতা আচার্য নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা আরেকটি পাঠ চতুর্থ। হরে কৃষ্ণ। তো আবারও একটু নেটওয়ার্কের সমস্যার কারণে আমার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। তো ঠিক আছে, যেহেতু আপনাদের কোনো কোশ্চেন নেই, আমরা চতুর্থ পাঠে যাচ্ছি। চতুর্থ পাঠের বিষয় হচ্ছে ইসকন গুরুবর্গ। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান কি জয়। প্রভু কথা বুঝতেছে না। হ্যাঁ, হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার কথা কি শোনা যায়? প্রভু শোনা যাচ্ছে। ওকে ওকে, ধন্যবাদ। ঠিক আছে, তো আমাদের শুনতে আরো পাচ্ছি একটি। প্রভু। জি প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু ঠিক আছে। হ্যাঁ, এখন মনে হয় শোনা যায় নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, এখন প্রভু। ওকে, ঠিক আছে, যদি শোনা যায় তাহলে আমরা শুরু করি। হরে কৃষ্ণ। তো আমরা আরেকটি পাঠ আমরা শুরু করি, খুব ছোট্ট একটি পাঠ, আশা করি টাইমলি হয়ে যাবে। তো ইসকন গুরুবর্গ, চতুর্থ পাঠ। তো শিল প্রভুপাদের এই কোটেশনটিকেও পড়বেন, হরি বল। তাই আমাদের এমন ভাবে জীবনযাপন করা উচিত যাতে আমাদের মন এবং বুদ্ধি সুস্থ এবং সবল থাকে, যার ফলে আমরা সমস্যা জর্জরিত জীবন থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য পার্থক্য নিরূপণ করতে পারি। চিন্তাশীল ব্যক্তির কর্তব্য এভাবে আচরণ করা, ভালো মন্দের পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া এবং তার ফলে জীবনের চরম লক্ষ্য প্রাপ্ত হওয়া। তাৎপর্য শ্রী ভাগবতম 7-6-5। হরে কৃষ্ণ। হরি বল। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে একজন চিন্তাশীল ব্যক্তি বা বুদ্ধিমান ব্যক্তি, বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তিনি কি করবেন? এমন ভাবে আচরণ করবেন, এমন ভাবে জীবনযাপন করবেন যাতে ভালো মন্দের পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া যায় এবং তার ফলে জীবনের চরম লক্ষ্য সম্পাদন করা যায়। একজন বুদ্ধিমান ব্যক্তির এটি হচ্ছে কর্ম। তো এখন আপনাদের বইয়ের আহ, যে 23 নম্বর পৃষ্ঠায়, 23 নম্বর পৃষ্ঠায় একটা ঘর রয়েছে যে শিষ্যের কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী লিপিবদ্ধ করুন। তো
আপনারা বলবেন, আমরা এখানে লিখে নিব, ঠিক আছে? আর সেই সাথে সাথে আমি যে বিষয়গুলো লিখছি এগুলো কিন্তু আপনারা আপনাদের ঘরে লিখবেন, ঠিক আছে? আমি একটা বিষয়ও আছে করছি না, ডিলিট করতেছি না, সব রেখে দিচ্ছি। যদি আপনাদের দরকার হয় আমি এগুলো আপনাদেরকে দিয়ে দেব। তো শিষ্যের গুণাবলী, এখন আপনারা বলুন যে আপনাদের মতে শিষ্যের কি কি গুণ গুণ থাকা আবশ্যক। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। গুরু গুরুর চরণে আত্মনিবেদন করা। গুরুচরণে আত্মনিবেদন। হ্যাঁ, গুরুর গুরুদেবের গুরুর উপদেশ মেনে চলা। আচ্ছা, গুরুর উপদেশ মানা, সুন্দর। শান্তি পালন করা। গুরুর আদেশ মেনে চলা। গুরুর আদেশ পালন। ওকে, সুন্দর। নিচে আর কি রয়েছে শিষ্যের হরে গুণাবলী? কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ হ্যাঁ, হরে কৃষ্ণ, বলুন প্রভু। গুরুদেবের বাবু। পথ গুরুর অনুসরণ করা। 4টি নির্দেশ মানা, আমিষ আহার বর্জন, নেশা বর্জন, 4টি নিয়ম পালন, ঠিক আছে, সুন্দর। পালন করা, হুম। অবৈধ সঙ্গ বর্জন করা, দ্রুত ক্রিয়া বর্জন। নেশা বর্জন করা, দ্রুত ক্রিয়া বর্জন, আমিষ আহার বর্জন, নেশা বর্জন প্রভু। হরে কৃষ্ণ। ওকে ওকে, আর আর কি যোগ্যতা রয়েছে শিষ্যের, বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু, হ্যাঁ, ভগবান বলুন। এবং গুরুর মধ্যে পার্থক্য নিরূপণ না করা হ্যাঁ, ভগবান ও এবং গুরু গুরুর মধ্যে পার্থক্য না করা। পার্থক্য না করা, ওকে। হ্যাঁ, সুন্দর। তারপরে আর কি রয়েছে? বুঝলাম না, যদি বুঝতে পারিনি। প্লাসে গুরুর শরণাগত হওয়া, এরকম কিছু বলছেন মনে হয়। তারপরে সেবা পরায়ণ হবেন। আচ্ছা, সেবা পরায়ণ হবেন। তারপরে এই তো অনেকগুলো পয়েন্ট আছে, ধন্যবাদ। তো এইগুলো হচ্ছে শিষ্যের সব গুণাবলী, ঠিক আছে? তো অনেক সময় আমরা ভাবি যে শিষ্য মানে কি, গুরুদেব একটা মন্ত্র প্রদান করবে আর শিষ্য কি করবে, তার আর কোনো কিছু পালন করার দরকার নেই। সাধারণভাবে আমরা দেখবেন যে গ্রাম অঞ্চলে যে যখন আমরা অধিকাংশ তো গ্রামের মানুষ, তো তো কোনো একজন গুরুদেব আসছেন, তিনি বলছেন আমি তোমাদেরকে দীক্ষা প্রদান করব। তো সকলে কি করে, তখন যার যার মতো কিছু টাকা আর চাল ডাল নিয়ে যায়, গুরুদেবকে প্রদান করে, আর গুরুদেব একটা মন্ত্র প্রদান করে। গুরুদেবও চলে যায়, বছরে 1-2 বার আসে। তখন যখন আসে তাদের বাসায়, তো গুরুদেবকে কিছু দান দক্ষিণা প্রদান করে, আর কিছু করে না, এবং বলে যে আমি দীক্ষিত, আমার গুরু আছে। অনেকে বলে যে না, গুরু গ্রহণ না করলে তো আসলে শুদ্ধতা আসে না, এজন্য হচ্ছে গুরু দরকার। ও আচ্ছা আচ্ছা, বিবাহ করতে হবে, ঠিক আছে, গুরু দীক্ষা না হলে তো বিবাহ করা যায় না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও ওকে দীক্ষা, ঠিক আছে, শিষ্য হয়ে গেলাম। তো আসলে প্রকৃতপক্ষে কি এগুলো কি শিষ্যের যোগ্যতা? শিষ্যের প্রথম যোগ্যতা কি? প্রথম যোগ্যতা হচ্ছে যে গুরুদেবের চরণে আত্মনিবেদন করা, গুরুদেবের আদেশ পালন করা, ঠিক আছে? আমার অনেক অযোগ্যতা থাকতে পারে, কিন্তু আমি যদি গুরুদেবের আদেশগুলো পালন করি, তো ভক্তি জীবনে আমার অগ্রগতিতে কোনো প্রতিবন্ধকতা আর থাকতে পারে না। তারপরে কি, যে গুরুদেব যে আদেশ নির্দেশগুলো আমাদেরকে প্রদান করছেন, যেমন আমরা ইসকনের ক্ষেত্রে কি, যে 4টি নিয়ম পালন করা, 16 মালা জপ করা, প্রচার করা, তাই না, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা, এগুলো তো আদেশ প্রদান করছে, তাই না? গুরু মহারাজ বলছেন বা গুরুদেবগণ বলেন যে শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে, শিল প্রভুপাদের এই শিক্ষাগুলো আমাদের জীবনে হচ্ছে আচার প্রচার করা, সেগুলো হচ্ছে প্রচার করা। দীক্ষা মানে এমন নয় যে আমি আধ্যাত্মিক জীবন, অনেকে মনে করে যে না, আমি তো দীক্ষা নিয়েছি, তো অনেক সেবা করছি ইসকনের, গুরুদেব অনেক সেবা করছে, আর কত সেবা করবো, ঠিক আছে, গুরুদেব শুধু আমাকেই হচ্ছে করতে দিচ্ছে, অনেক হয়েছে, এরকম নয়। প্রকৃতপক্ষে গুরুদেব কি করেন,
গুরুদেব জানেন যে কোনটা আমাদের জন্য ভালো, আমাদের কি করণীয়। এজন্য শিষ্যের একটি যোগ্যতা দেখেন 6 নম্বর বলছি যে সেবা পরায়ণ। গুরুদেব তো আমাদের সেবা দিবে, ঠিক আছে। আর এই সেবার মাধ্যমেই তো আমরা ভগবত ধামে যাব। কৃষ্ণ প্রাপ্তি হবে কিসের মাধ্যমে? সেবার মাধ্যমে। তাই সেবার প্রতি, কৃষ্ণের সেবার প্রতি, গুরুর সেবার প্রতি, গুরুর আদেশের প্রতি নিষ্ঠা, এগুলো সবই হচ্ছে শিষ্যের গুণাবলী গুণাবলী, ঠিক আছে। আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আধ্যাত্মিক জীবনে যদি আমার আগ্রহ না থাকে, তাহলে কিন্তু আমার দীক্ষা গ্রহণ করা উচিত নয়। আমার যদি ইচ্ছা না থাকে যে ভগবত ধামে যাওয়ার, তাহলে শুধুমাত্র ফ্যাশন দেখানোর জন্য গুরু গ্রহণ করা উচিত নয়, ঠিক তো। অনেকগুলো বিষয় আছে কেন আমরা দীক্ষা নেবো, ই করবো। তো এখানে অনেকগুলো পয়েন্ট আমরা এখানে পেয়েছি, আরো সামনে আমরা পাবো। তো আমরা আমাদের যে মূল ক্লাসে আমরা প্রবেশ করছি। তো শিষ্যের যোগ্যতা সম্পর্কে আমরা এখানে লিখলাম। এখন আপনাদের বইয়ের 24 পৃষ্ঠায় একটা দেখেন চার্ট আছে। শিষ্যের যোগ্যতা আমরা সংক্ষেপে আলোচনা করলাম, আরো সামনের ক্লাসগুলোতে আলোচনা করব। তো এখানে ইসকন গুরু এবং ইসকন কর্তৃপক্ষ, ঠিক আছে, ভালো করে বুঝবেন। তো এখানে বলছে যে ইসকন গুরু এবং কর্তৃপক্ষ যেই থাকুক না কেন, সবার উপরে কে রয়েছে? সবার উপরে অবস্থান করছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণমন্ত্র সংঘ, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, ঠিক আছে। তিনি হচ্ছে ইসকনের সর্বময় কর্তৃপক্ষ, সমস্ত শক্তি কর্তৃত্বের উৎস। ছিল প্রভুপাদ কি প্রতিষ্ঠা করছে? ছিল প্রভুপাদ ইসকনকে রক্ষা করার জন্য তিনি জিবিসি প্রতিষ্ঠা করছেন। তো জিবিসি শব্দের পূর্ণ রূপ কি? তো আমরা এখানে এখানে আমরা লিখে আপনাদেরকে প্রদান করছি। অনেকে জিবিসি, এটা হচ্ছে গভর্নিং বডি কমিশন, ঠিক আছে, গভর্নিং বডি কমিশন বা পরিচালনা পর্ষদ, পরিচালনা পর্ষদ, ঠিক আছে? এটা হচ্ছে জিবিসি, গভর্নিং বডি কমিশন বা পরিচালনা পর্ষদ, এটা মনে রাখবেন, জিবিসি, ঠিক আছে। তো শিল প্রভুপাদ কি তৈরি করছেন? জিবিসি তৈরি করছেন। তো শিল প্রভুপাদ কেন জিবিসি তৈরি করছেন? কারণ যখন কোনো ব্যক্তি একক সিদ্ধান্ত গ্রহণ করা হবে, দুজনের মাথা থেকে যখন কোনো সিদ্ধান্ত আসবে, বিজয়বাবু কিছু বলবেন? বিজয়বাবুর আইডিটা হয়ে গেছে, আনমিউট হয়ে গেছে। যদি কিছু বলেন ভালো, না হলে মিউট করে রাখেন। হরি বল, হরে কৃষ্ণ। তো শিল প্রভুপাদ জিবিসি তৈরি করছেন কেন? কারণ যখন একজন ব্যক্তি প্রধান হবে, তখন কি হবে? তখন তিনি কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যেটি সংগঠনের জন্য ভালো নয়। তাই তিনি চেয়েছেন যাতে একটি পরিচালনা পর্ষদ তৈরি হোক, এবং তারা সকলে মিলে কি করবে? সকলে মিলে এই সিদ্ধান্ত সমূহ গ্রহণ করবে, যাতে ইসকন ভালোভাবে চলতে পারে। আমরা দেখব যে কেন জিবিসির এই সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, প্রভুপাদের মনোভাব কি সে সম্পর্কে আপনাদের বইতেও রয়েছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। আমাদের এসে দেখবো। তো জিবিসির আন্ডারে কি কি রয়েছে? জিবিসির আন্ডারে রয়েছে সন্ন্যাস মন্ত্রণালয়, আঞ্চলিক কমিটি, তারপরে গুরু সেবা কমিটি রয়েছে, গুরুবর্গ রয়েছে, ঠিক আছে। প্রত্যেকেই কিন্তু এই জিবিসির অধীন। জিবিসির এক একজন প্রতিনিধি এই সমস্ত মন্ত্রণালয়গুলো দেখে তাদেরকে নিয়ন্ত্রণ করেন। এমন নয় যে গুরুদেব আহ তিনি কারোর অধীন নন, ঠিক আছে। গুরুদেবও কিন্তু জিবিসির অধীন, ঠিক আছে। প্রত্যেকেই এখানে জিবিসির অধীন। এজন্য দেখেন যে ইসকনে কত ঝড় ঝাপটা, কত ধরনের বিপদ আসছে, কিন্তু এই একক নেতৃত্ব না থাকার কারণে একটা কি বলে, একটা কমিটি বা গ্রুপ অফ পিপল যখন এটি পরিচালনা করছেন, তারপরে কি হচ্ছে? এই সমস্ত ঝড়ঝাপটা কিন্তু কোনো কিছু হচ্ছে না, ইসকনকে প্রভাবিত করতে
পারছে না। তাই গুরুদেবও আছে, জিবিসির অধীন রয়েছে, গুরুদেব রয়েছে গুরু সেবা কমিটির অধীনে, গুরুবর্গ, সমস্ত গুরুবর্গ। আর এই গুরু সেবা কমিটি হচ্ছে জিবিসি কর্তৃক পরিচালিত হয়। তারপরে আঞ্চলিক কমিটি রয়েছে, যেমন বাংলাদেশের জন্য কি রয়েছে, ন্যাশনাল কমিটি আছে, ঠিক আছে। তারপরে ভারতের জন্য হরে কৃষ্ণ। তো আমার কথা কি শোনা যায়? হ্যাঁ বাবু, শোনা যাচ্ছে। ওকে। তো এখানে যেটি বলা হচ্ছে যে আঞ্চলিক কমিটি রয়েছে জিবিসির অধীনে, যেমন হচ্ছে বাংলাদেশের জন্য জিবিসির প্রতিনিধি রয়েছে বা দূত রয়েছে, পশ্চিমবঙ্গের জন্য, বিহার, উড়িষ্যা, বিভিন্ন অঞ্চলের জন্য কি রয়েছে, এই জিবিসি দূতগুলো রয়েছে। তারা সেই সেই অঞ্চলে জিবিসির প্রতিনিধিত্ব করেন। তারপরে সন্ন্যাসীগণও কি, তারাও কিন্তু স্বাধীন নয়, তারাও কিন্তু স্বতন্ত্র নয়, তারা সন্ন্যাস মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, যেটি হচ্ছে জিবিসির দ্বারা পরিচালিত হয়। তো এইভাবে আমরা এখানে যদি দেখি যে এই যে আঞ্চলিক কমিটির অধীনে মন্দির রয়েছে, নামট্ট রয়েছে, তাই না? এবং মন্দিরের অধীনে মন্দিরের বাসী ভক্তরা রয়েছে, গৃহস্থরা রয়েছে, শিষ্যরা রয়েছে, তো নামটের অধীনে। তো এই যে বিষয়টা রয়েছে, তো আপনাদের যে চার্টটি রয়েছে বইতে, সে চার্টের নিচে দেখেন একটি অংশ রয়েছে। হরে কৃষ্ণ। তো খুবই দুঃখিত, ঠিকই তো চলছিল এতক্ষণ পর্যন্ত, আবার কেন বারবার নেটের সমস্যা হচ্ছে আমি বুঝতে পারলাম না। তো যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে আপনাদের যে 24 নম্বর পৃষ্ঠার যে লাস্টের যে অংশটা আছে, উল্লেখিত কাঠামোটি কোনো প্রশাসনিক আজ্ঞাপত্র নয়, কেবল শিক্ষাদানের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। ঠিক আছে, এমন নয় যে এটা কোনো মানে পদক্রম নয় যে এ ওর থেকে শ্রেষ্ঠ, এমন কোনো বিষয় না। যে প্রত্যেকেই যে আসলে ইসকনের ক্ষেত্রে যে তাদের যে একটা কর্তৃপক্ষ রয়েছে, কেউ যে স্বাধীন নয় বা হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সেক্ষেত্রে বোঝানোর জন্য করা হয়েছে। তো ইসকনে বহুবিধ গুরু রয়েছে এবং কর্তৃপক্ষ রয়েছে, তাদের মধ্যে খুবই সামঞ্জস্যপূর্ণভাবে ইসকন পরিচালিত করছে বলেই ইসকন এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তো শিল প্রভুপাদ আপনাদের বইতেও রয়েছে যে এখানে বলছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অপকটের পূর্বে তার শিষ্যদের গভর্নিং বডি তৈরি করে সহযোগিতার সাথে প্রচার কার্য চালাতে অনুরোধ করেছিলেন। তিনি কোনো বিশেষ একজন শিষ্যকে পরবর্তী আচার্য হওয়ার নির্দেশ দিয়ে যাননি। তো গৌড়ীয় মঠের ব্যর্থতা সম্পর্কে শিল প্রভুপাদ এখানে বলছেন যে 1936 সালে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের অপকটের পূর্বে তিনি একটি এই নির্দেশনাবলী তার শিষ্যদের মাঝে তিনি দিয়ে যান। সেটা কি, যে তোমরা একক কোনো সিদ্ধান্ত না নিয়ে একটা জিবিসি তৈরি করো বা গভর্নিং বডি তৈরি করো, তার মাধ্যমে গৌড়ীয় মঠকে পরিচালনা করো। কিন্তু তারা কি করছে, তারা যখন মুখ্য সিদ্ধান্ত প্রভুপাদ অপকট হয়েছে, সাথে সাথে বিভিন্ন মঠ মন্দির নিয়ে তারা হচ্ছে তখন মামলা করছে, নিজেদের মধ্যে কলহ করছে, ফলে গৌড়ীয় মঠ ভেঙে ভেঙে হয়ে গেছে। তো আমরা বলছিলাম, একটা পুকুরের উদাহরণ দিলাম না, পুকুরের যদি বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গায় যদি ঢিল মারা হয়, ছোট ছোট ঢেউ হবে এবং একটি ঢেউ আর একটি ঢেউয়ের সঙ্গে কি করবে, সংঘর্ষ করবে। ঠিক আছে, তো তার মাধ্যমে তো প্রচার তো আর বৃদ্ধি হবে না। ঠিক আছে, এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি তার জীবদ্দশায় দেখছেন যে তার শিষ্যরা কিভাবে এই মঠের পদ নিয়ে তাদের নিজেদের মধ্যে ঝগড়া করছেন। তো একবার এলাহাবাদে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ছিল অভয়চরণারবিন্দ ভক্তিবন্ধু স্বামী প্রভুপাদকে বলছেন যে যে দেখো, আমি যদি এই এত বড় বড় মার্বেল পাথর দিয়ে মন্দির তৈরি না করে যদি গ্রন্থ ছাপাতাম, তাহলে অনেক ভালো হতো। এক সময় এই ইট পাথরের এই যে তার শিষ্যরা কি করছে, যে কে কোন রুমে থাকবে সেটা নিয়ে ঝগড়া করছে তারা। তাই বলছে যে তুমি যদি সময় পাও বা অর্থ পাও, তুমি গ্রন্থ ছাপিও। ঠিক আছে, তার গুরুদেব তাকে নির্দেশনা দিচ্ছেন। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদও কিন্তু চাইতেন
শিল প্রভুপাদ এখানে বলছেন, কিন্তু তার অবকটের ঠিক পরপরই তার নেতৃস্থানীয় শিষ্যরা অনধিকার চর্চা করে আচার্যের পদ দখলের পরিকল্পনা করতে শুরু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। তো তার নেতৃস্থানীয় ভক্তরা কি করছে, তখন আচার্যের পদ দখলের চেষ্টা শুরু করছে। পরবর্তী আচার্য কে হবেন সেটি নিয়ে দুই ভাগে তারা বিভক্ত হয়ে পড়েন। ফলে উভয় দলই অসাড় হয়ে যায়, কেননা গুরুদেবের নির্দেশ অমান্য করার দরুনে তাদের পারমার্থিক যোগ্যতা নষ্ট হয়ে যায়। তারা নিজেদের মধ্যে মামলা করে এবং হাইকোর্ট থেকে কি করা হয়, এই গৌরী মঠকে ভাগ ভাগ করে দেওয়া হয়। তো এই যে বিষয়টি ছিল, প্রভুপাদ কিন্তু গৌড়ীয় মঠে কিন্তু বাস্তবে কি কিন্তু দেখেছেন যে কিভাবে গৌড়ীয় মঠ তার গুরুদেব এত কষ্ট করে 64টি মঠ প্রতিষ্ঠা করছে, আর 64টি মঠ বিভিন্ন আচার্যরা তারা গ্রহণ করছে। ঠিক আছে, তাতে কি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সন্তুষ্ট হবেন? সন্তুষ্ট হবেন না। তিনি যে তিল তিল করে যে সংগঠন তৈরি করছে, তাদের শিষ্যদের বোকামির কারণে সেগুলো ধ্বংস হয়ে গেছে। আর ছিল প্রভুপাদ কি করছেন দেখেন, যারা গুরুর আদেশ পালন করে না তাদের ক্ষেত্রে কি হয়, তারা কিন্তু আধ্যাত্মিক শক্তি হারিয়ে ফেলে। গৌড়ীয় মঠ কিন্তু সেভাবে কিন্তু প্রসারিত হয়নি, কিন্তু শিল প্রভুপাদ যেহেতু তার গুরুদেবের আদেশ পালন করছেন, তার ফলে কি হচ্ছে, ইসকন কিন্তু উত্তর উত্তর প্রসারিত হচ্ছে। রঙ্গন, তুমি শুনতে পারো না? তো চৈতন্য মহাপ্রভু স্বয়ং আমাদের সহযোগিতা চেয়েছিলেন। তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং সেজন্য সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারোরই ভাবা উচিত নয় যে আমার অসাধারণ ক্ষমতা রয়েছে, আমিই পারবো না। শুধুমাত্র একে অপরের সহযোগিতা দ্বারাই আমরা অতি বৃহৎ একটি কার্য সম্পাদন করতে পারি। তো অনেক সময় মনে হতে পারে, না জিবিসি কেন মানবো, আমি তো একাই 100, আমি তো গুরুদেব, আমি তো আচার্য, আমি তো সিনিয়র ভক্ত, জিবিসির আদেশকে আমার পালন করা দরকার আছে। কিন্তু না, একটা কথা বলা হয় যে 10-এর লাঠি 1-এর বোঝা। ঠিক আছে, তো আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সিদ্ধান্ত নিই, তাহলে কিন্তু সেটি সম্ভব। যেটি ছিল প্রভুপাদ এখানে স্বয়ং বলছেন যে চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান। তো চৈতন্য মহাপ্রভু কি বলছেন, যে একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পারিয়া বিলাব, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। তিনি চাচ্ছেন যে সবাই মিলে যাতে তার এই প্রেম সংকীর্তন প্রচার করে। আর আমরা যদি বলি, না আমি একাই 100, আমি একাই সবকিছু করতে পারবো, আমার কারোর আনুগত্য দরকার নেই, জিবিসি কে আমি মানতে পারবো না, তাহলে সেটি কি আদর্শ পন্থা হবে? এবং শিল প্রভুপাদের যে মনোভাব, সেটা কি আমরা পালন করলাম? সেটি কিন্তু আমরা পালন করতে পারলাম না। তো আসলে ইসকন শিশু প্রশিক্ষণ কোর্সে অনেকগুলো আসলে দলগত কাজ থাকে। তো অনলাইনের ক্ষেত্রে তো সেটি তো সম্ভব নয়। তো আমরা বিষয়গুলো এখানে আলোচনা করব, যেগুলো নাটকে আমরা দেখি। আপনাদের বইয়ের 25 পৃষ্ঠায় এই নাটক সম্পর্কে আছে, যেটি এখানে বলছে যে ছোট্ট একটি নাটকের মাধ্যমে দেখান স্থানীয় ইসকন কর্তৃপক্ষের নির্দেশ ও নিজের গুরুদেবের নির্দেশের ভিন্ন হওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতিকে মোকাবেলার অনুপযুক্ত পন্থা। এবং পরে আর একটি নাটক থাকে, সেটা হচ্ছে স্থানীয় ইসকন কর্তৃপক্ষ এবং নিজের গুরুদেবের নির্দেশের ভিন্ন হওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতিকে মোকাবেলা করার উপযুক্ত পন্থা। তো আমরা এখানে আপনাদেরকে একটু লিখে এখানে দেখাই যে ধরুন আপনার গুরুদেব কি নির্দেশনা দিচ্ছেন, দেবের নির্দেশ, গুরুদেবের নির্দেশ কি, যে মঙ্গল আরতির পর 16 মালা জপ করা। আর মন্দির কর্তৃপক্ষ কি বলছে, মন্দির কর্তৃপক্ষের নির্দেশ।
কোনো একদিন কি হচ্ছে আপনাদের মন্দিরে বা আপনারা গৃহস্থ হোক ব্রহ্মচারী হোক মন্দিরে আছেন, তখন মন্দিরে অধ্যক্ষ বলছেন যে আজকে আমাদের মন্দিরে 200 জন ভক্ত আসবে। তো ভক্ত আসবে এবং সকালে প্রসাদ পাবে। আপনারা সকলে সকলে আহ, মাতাজিরা কি করুন, সবজি বানান, ঠিক আছে, এবং প্রভুরা রান্না করুন। তো সকালবেলায় এই পাবে মঙ্গল আরতি শেষ হয়েছে, আপনারা জব শুরু করছেন। মন্দিরের ভক্তরা, প্রেসিডেন্ট আসলো, বললো যে 200 জন ভক্ত আসবে, সকালে প্রসাদ পাবে। তো আপনারা কি করেন যে মাতাজিরা সবজি বানান এবং প্রভুরা রান্না করেন, ঠিক আছে। তো এখানে দেখেন দুইটা বিষয় ঘটছে না, যে সকালবেলায় মঙ্গল আরতির পর গুরুদেব বলছে যদি ধরেন যে 16 মালা জপ করেন তারপরে বাকি সেবা করবেন, কিন্তু প্রেসিডেন্ট প্রভু বলছে কি যে আগে আপনি হচ্ছে সেবা করেন, পরে পরে দেখা যাবে যা করবেন করবেন। তো এক্ষেত্রে দুইটা কাজ হবে, একটি হচ্ছে অনুপযুক্ত পন্থার ক্ষেত্রে কি হবে, অনুপযুক্ত পন্থায় কি হবে, যে ভক্তরা ঝগড়া করবে, তাই না, ঝগড়া করবে। কিভাবে করবে, যে আহ, গুরু বড় নাকি প্রেসিডেন্ট বড়, হয় না এরকম, প্রেসিডেন্ট বড়। গুরুদেব আমাদেরকে বলছে যে আগে 16 মালা জপ করতে, প্রেসিডেন্ট বলতেছে কি যে সবজি বানাও, রান্না করো। এটা কোনো কথা হলো নাকি? আমরা হচ্ছে করতে পারবো না। অনুপযুক্ত কোনটা কি, যে আমরা জব করব, ঠিক আছে, তারপর সেবা করবো, ঠিক আছে। তো তার ফলে কি মন্দিরে কি রান্না হবে বলেন? ঠিক সময় কি ওই যে যে ভক্তরা আসছেন তাদের কি প্রসাদ দেওয়া যাবে? কিন্তু ওই যে ব্যক্তিগুলো তারা কিন্তু বুঝতে পারছে না যে আসলে যাহা গুরু সেবা এবং কর্তৃপক্ষের সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। আর এখানে আবার মিউট হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। তো তার ফলে কিন্তু বিশৃঙ্খলা হবে, তাই না? আর উপযুক্ত পন্থা কি? উপযুক্ত পন্থা হচ্ছে যে তখন ভক্তরা বলবে যে ঠিক আছে প্রভু, আহ, আমরা আগে সেবা করব এবং সেবার পর চলো মালা জপ। তো এমন নয় যে আমরা দীক্ষা গ্রহণ করছি বলে যে আহ, শুধুমাত্র গুরুদেবের আদেশই শুনবো, মন্দির কর্তৃপক্ষের আদেশ শুনবো না, এমন নয়। আসলে মন্দিরগুলো কার? যত মন্দির আছে সেগুলো কার? ছিল প্রভুপাদের মন্দির বা গুরুদেবের মন্দির। যখন বলা হয় যে শিষ্যের উচিত গুরুদেবের আশ্রমে সেবা করা, ঠিক আছে, ভালো করে বোঝেন। তো যত মন্দির আছে সেগুলো তো প্রভুপাদের মন্দির, গুরুদেবেরই মন্দির। তার মানে কি মন্দির কর্তৃপক্ষ যিনি গুরুদেবের প্রতিনিধি ছিল প্রভুপাদের প্রতিনিধি, তার আদেশ যদি আমরা পালন না করি তাহলে সেটা কি গুরুদেবের আদেশ লঙ্ঘন করা হলো না? তো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। যা গুরুদেবেরই নির্দেশ, একই সঙ্গে সেই বিষয়গুলো আহ কর্তৃপক্ষের নির্দেশ যা, গুরুদেবের নির্দেশও তাই। তাই আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমাদের এক বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। কিভাবে সমন্বয় করা যায়, যেমন উপযুক্ত পন্থায় আমরা দেখেছি কি ভক্তরা এখানে সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে, যেহেতু ইমার্জেন্সি কোনটা, আগে রান্না করা সবজি কাটা, না হলে তো ভক্তরা প্রসাদ পেতে পারবে না। হ্যাঁ, একটা দিন তো 16 মালা জপ আমি তো একটু পরেও করতে পারি, সেটা সমন্বয় হয়ে গেল না? আর আমরা যদি সেটাকে না বুঝে, গুরুদেবের মনোভাব বুঝতে পারলাম না, ঠিক আছে, আমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করি, তাতে কি মন্দিরে ভক্তদের মধ্যে সম্পর্ক নষ্ট হবে, এমনকি গুরুদেব সন্তুষ্ট হবে না, ছিল প্রভুপাদও সন্তুষ্ট হবে না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।
তো এখন দেখেন যে নাটকটার বিষয় রয়েছে। এখন আপনাদের আহ, যে 25 পৃষ্ঠায় যে ঘরটি রয়েছে, ঠিক আছে, 25 পৃষ্ঠার প্রথম যে ঘরটা আছে এটা আপনারা লিখবেন। ঠিক আছে, যে যে বিষয়টি আমরা এখানে আলোচনা করলাম, যে নাটকের উপর জিজ্ঞাসাবাদ বা আলোচনা চলাকালে উদ্ভূত গুরুত্বপূর্ণ অংশগুলো লিখুন। গুরুত্বপূর্ণ কি অংশ রয়েছে? যখন মন্দির কর্তৃপক্ষের সেবা এবং গুরুদেবের যে নির্দেশ এর মধ্যে যখন হবে, তখন আমাদের এক কথায় কিন্তু এখানে লেখা যায়, সেটা হচ্ছে কি, আমাদের বুদ্ধিমত্তা খাটিয়ে সমন্বয় সাধন করতে হবে। ঠিক আছে, গুরুদেবের সেবা তাই হচ্ছে মন্দির কর্তৃপক্ষের সেবা, এর মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করা যাবে না। এই ঘরের সিদ্ধান্তটা এভাবে নিজের ভাষায় আপনারা লিখবেন। হরে কৃষ্ণ। তো কেউ একজন পড়বেন এখানে শিলা প্রভুপাদের কোটেশনটি। তারা যখন বলে তাদের তাদের ইচ্ছা ঋষিকে শুনবে না, তারা তখন বলতাম যে আর মান হচ্ছে আমাদের সাথে পছন্দ না, তার মানে হচ্ছে আমাদের স্কুলদের পাশে যারা হচ্ছে আত্মীয়তা আছে তাহলে জামাতি তারা সেরকম ভাবি ছাড়া কি প্রভু, আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। আপনার ওখানে সম্ভবত বিপুলবাবুর ওখানে নেটওয়ার্কের সমস্যা রয়েছে। তো আমি পড়ি, আপনারা শোনেন। যে তারা যখন বলে যে তাদের ইসকন বা জিবিসি কে পছন্দ হয় না, তখন তারা আসলে বোঝাতে চাচ্ছে যে এখানে রামদেবনাথ প্রভু আপনি হয়ে গেছেন, যাই হোক, তখন তারা আসলে বোঝাতে চাচ্ছেন যে তারা আমার আদেশ মানতে চাচ্ছেন না। তার মানে হচ্ছে আমার আদেশও তাদের পছন্দ হয় না। তার মানে হচ্ছে আমার আদেশের প্রতি তাদের কোনো আস্থা নেই, যার মানে হচ্ছে আমার প্রতিও তাদের কোনো আস্থা নেই, যা গুরু অপরাধ। এরপরও আহ, যখন তারা বলে যে আমার প্রতি তাদের আস্থা আছে, সেটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। তো এখানে শিল প্রভুপাদ কি বলছেন? শিল প্রভুপাদ এমনি এখানে একটা ঘটনা ঘটছে। ইসকন হনলুলু হাওয়াইতে, তো জিবিসি কি, তখন শিল প্রভুপাদ যাদেরকে প্রচার করছেন তাদের কিন্তু বয়স কিন্তু খুব বেশি না। তো শিল প্রভুপাদ তার মধ্যে থেকে উপযুক্ত কিছু ব্যক্তিকে কি করছে, জিবিসি হিসেবে নির্বাচন করছে যে তোমরা জিবিসি হও। এদিকে আরো পূর্বে যারা সন্ন্যাসী হয়ে গেছে বা যারা একটু বয়োজ্যেষ্ঠ, আহ, একটু আগে দীক্ষা পেয়েছে, তারা বলছে ও আচ্ছা আচ্ছা, 2 দিনের ভক্ত তোমরা জিবিসি হয়ে গেছো, তোমাদের কথা মানতে হবে, তোমরা কি ইসকনের নেতা হয়ে গেছো। তো এরকম সমস্যা হয় না মন্দিরে? দেখবেন যে কর্তৃপক্ষের বয়স যদি কম হয়, কেউ যদি অন্য দিক থেকে যদি কোনোভাবে সিনিয়র হয়। রামদেবনাথ প্রভু, আপনি মোবাইলের স্ক্রিনে হাত দিবেন না প্লিজ, বারবার আনমিউট হয়ে যাচ্ছেন। হরে কৃষ্ণ। তো যে বিষয়টি বলছিলাম, যে তারা কিন্তু তখন এই জিবিসি কে মানতে চাচ্ছেন না। তো শিল প্রভুপাদ বলছেন, ও আচ্ছা, তোমরা জিবিসি কে পছন্দ করো না, ইসকনকে পছন্দ করো না, তোমরা কি আমাকে পছন্দ করো, আমার আদেশকে পছন্দ করো? তখন বলছে, হ্যাঁ প্রভুপাদ, আমরা আপনাকে পছন্দ করি, আপনার আদেশ পালন করতে পছন্দ করি, কিন্তু এই যে পুচকে পুচকে অল্প বয়সী জিবিসি দেরকে আমরা মানতে পারবো না। তখন শিল প্রভুপাদ বলছেন যে ঠিক আছে, তোমরা যদি আমার আদেশকে মানতে চাও, আমার আদেশ হচ্ছে তোমরা জিবিসি কে অনুসরণ করো, জিবিসির আদেশ পালন করো। তখন তারা বলছে যে না 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 প্রভুপাদ, আমরা আপনাকে মানি কিন্তু জিবিসি কে মানতে পারবো না। তখন বলছে যে, আরে, তোমরা বলছো যে আমার আদেশ তোমরা পছন্দ করো, আমাকে মানো, আর আমি যখন বলছি তোমরা জিবিসি কে মানো, তখন বলছো যে তোমরা না, আমরা জিবিসি কে মানতে পারবো না। তখন বলছে এটা তো তোমরা প্রকারান্তে আমার আদেশকে অবজ্ঞা করলে। তো আমার আদেশকে অবজ্ঞা করার ফলে কি হয়েছে? তোমরা তো আমাকেই মানছো না, আর এটা হচ্ছে গুরু অপরাধ। আর এই যে তোমরা আজকে মূর্খের মতো বলছো, এটা হচ্ছে তোমাদের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। তো এর মাধ্যমে আমরা দেখেছি যে শিল প্রভুপাদ চান কোনোভাবে জিবিসি কে যেন লঙ্ঘন না করা হয়। শিল প্রভুপাদ বলছেন যে ইসকন
আগামী 10,000 বছর পর্যন্ত পৃথিবীতে থেকে কলির প্রভাবকে খর্ব করবে, তারপরে কলি পূর্ণ মাত্রায় বিকশিত হবে। আর সেটা সম্ভব হবে কি, আমরা যদি এই জিবিসির আদেশকে মেনে চলি। তো শিল প্রভুপাদ এখানে বলছেন, নিজের দীক্ষাগুরু বা জ্যেষ্ঠ গুরু ভ্রাতাদের মত অনুমোদিত ব্যক্তির কাছ থেকে শোনা উচিত, কিন্তু কখনোই আমাদের পরম্পরার বাইরে কারো কাছ থেকে শোনা উচিত নয়। এসব শুনে তারপর ভুল সংশোধন করাটা শুধু অপচয় হয়ে সময়ের অপচয়। শিল প্রভুপাদ বলছেন কি, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যে কোনো শিক্ষা নেওয়ার ক্ষেত্রে কি করা উচিত, আমাদেরকে অবশ্যই পরম্পরার মধ্যে থেকে নিতে হবে। কেন পরম্পরার বাইরে থেকে আমরা গ্রহণ করব না? কারণ যে দেখেন, ছিল সনাতন গোস্বামী বলছেন, কি বলছেন, যে গোস্বামী অবৈষ্ণব মুখম গীর্ণম গীর্ণম পুত হরিকথা মৃতম শ্রবণম এবং ও সনাতন গোস্বামী বলছেন কেন অনেক সময় দেখবেন যে আমরা ইসকনে রয়েছি, ইসকনে থাকার পরেও দেখবেন যে বাইরের যে সহজিয়া ব্যক্তি থাকে না, তো তাদের যে অনেকে সুন্দর সুন্দর দেখবেন কীর্তন করে বা লীলা কথা বলে, সেই সমস্ত বিষয়ের প্রতি আমাদের আসক্তি থেকে যায়। তো ছিল প্রভুপাদ যে বিষয়টি এখানে বলছেন, যে কখনোই আমাদের কি এই পরম্পরার বাইরে থেকে শোনা উচিত না। আমাদের একটা পরম্পরা রয়েছে, সর্বদাই সেখান থেকে শোনা উচিত। পরম্পরা বাইরে থেকে যখন শুনবেন তখন কি হবে, যে আহ, যে এই এই যে সিদ্ধান্তের মধ্যে কি হবে, সিদ্ধান্তের মধ্যে তখন ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। আর এক্ষেত্রে অনেকগুলো বিষয় কি আমরা কিন্তু বুঝি না। যেমন ধরুন আপনার যারা দক্ষ কৃষক, তারা কিন্তু ধান ও চিটার পার্থক্য বোঝে না। ধান ও চিটা তো বোঝেন, দেখতে একই রকম মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে কি, প্রকৃতপক্ষে ধান পিষলে চাল হয়, চিটা পিষলে কিছুই পাওয়া যায় না। ঠিক আছে? তো এই জন্য বাইরের ব্যক্তি যারা আছে অধিকাংশই দেখবেন যে তিলক দিচ্ছে, করছে, কিন্তু তারা কিন্তু আচার ও প্রচারশীল নয়। তো এখানে সনাতন গোস্বামী যেটা বলছে, যে অবৈষ্ণবম মুখম গিন্নাথ পুত হরি কথামৃতম, হরিকথা অত্যন্ত পবিত্র, কিন্তু যদি অবৈষ্ণবের মুখ থেকে সেটি আসে, সেটা কি শ্রবণ নৈব কর্তব্যম, সেটি শ্রবণ করা উচিত নয়। সনাতন গোস্বামী বলছেন হরিভক্তি বিলাসে, কারণ সর্ব উৎসৃষ্ট যথা পয়, দুধ অত্যন্ত পুষ্টিকর খাদ্য, তাতে তুষ্টি পুষ্টি মেলে। কিন্তু যদি সাপে খায় সেই দুধটি, সাপে যদি পান করে, সেটিকে আমি গ্রহণ করতে পারি? পারি না। ঠিক তেমনি হরিকথা পবিত্র হলেও এই ধরনের অবৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ করলে ক্ষতিকর হয়ে যায়। এখন যদি মনে করেন যে না প্রভু, তিনি বৈষ্ণব, তিনি তো ভালো সম্প্রদায়ের রয়েছে, তো সেক্ষেত্রে কি, এই যে শ্রবণের ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা কি, সেটা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, যে শতবর, শতবর, তারপরে স্নেহ, স্নেহ পরায়ণ, আর হচ্ছে কি স্বজাতীয়, স্বজাতীয়, এই তিনটা পয়েন্ট রেখে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করতে হয়। তো শতবর মানে কি, আহ প্রথম যে বিষয়টা রয়েছে, প্রথম বিষয়টা মূলত এই স্বজাতীয় বিষয়টা। ঠিক আছে? যেমন আমরা কিন্তু যে চারটা বৈষ্ণব সম্প্রদায় রয়েছে, তাদের মধ্যে একটা পার্টিকুলার বৈষ্ণব সম্প্রদায় ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায় রয়েছে। ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে আমরা ইসকনে রয়েছে। তো ইসকনের এজন্য কি আমাদের ইসকনের সাধুদের সঙ্গ করতে হবে। ইসকনের ক্ষেত্রে আবার কিন্তু আর দুইটা বিষয় প্রযোজ্য। সেটা কি, সেটা এখানে বলছেন যে শতবর। শতবর মানে কি, যে উন্নত বৈষ্ণব, সিনিয়র বৈষ্ণব, যারা নিয়মগুলো আচার ও প্রচারশীল। ইসকনের মধ্যে অনেককে আপনি পাবেন
যারা ঠিকভাবে আচরণ করে না, প্রচার করে না, বা নিয়মগুলো পালন করে না, আপনি কি তার সঙ্গ করবেন? না, একটু উন্নত ব্যক্তির সঙ্গ করতে হবে, আপনার থেকে কমপক্ষে উন্নত। বৈষ্ণবের যে বিভিন্ন ক্যাটাগরি আছে না, যে কনিষ্ঠ, মধ্যম, উত্তম, চেষ্টা করা উচিত উত্তম বৈষ্ণবের সঙ্গ করা ইসকনের, সেটা না হলে মধ্যম ব্যক্তির। কিন্তু নিজের থেকে সঙ্গ করা মানে কি, আপনি সবার সাথে সঙ্গ করতে পারেন, কিন্তু নির্দেশনার ক্ষেত্রে কার কাছ থেকে আমি নির্দেশনা নিব, যিনি একটু ভক্তি জীবনের সিনিয়র পালনশীল, যার কথাগুলো আমার ভালো লাগে, তো সেরকম বৈষ্ণব হলে কি, আহ, 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 অনেকে হয়তো আছে খুব ভালো আচরণশীল, তো তার কি আমার প্রতি স্নেহ আছে, সময় আছে, তিনি কি আমাকে শিক্ষা দিতে চান? যদি না হয় সেটাও হবে না। তো এই তিনটা বিষয় আমাদের অনুসরণ করে সাধক সঙ্গ করা উচিত। তো আরো একটি উদাহরণ প্রদান করি। মনে করেন আপনি হচ্ছে মৃদঙ্গ শিখবেন, ঠিক আছে? তো মৃদঙ্গ শিখবেন, তো দুইজন ব্যক্তি হচ্ছে এখানে হচ্ছে শিক্ষকের কাছে গেছেন, ঠিক আছে? শিক্ষকের কাছে গিয়েছেন, তো একজন অল্প অল্প মৃদঙ্গ বাজাতে পারে, আর একজন মানে মৃদঙ্গে কোনো হাত দেয়নি। শিক্ষক তখন এই দুইজনকে বলছেন, আচ্ছা তোমরা কি মৃদঙ্গ বাজাতে পারো? একজন শিক্ষার্থী বলছেন যে, স্যার গুরুদেব, আমি তো অল্প অল্প মৃদঙ্গ বাজাতে পারি। আর একজন শিক্ষার্থী বলতেছে, না না, গুরুদেব, আমি তো মৃদঙ্গ কখনো স্পর্শ করে দেখিনি। তখন যে মৃদঙ্গ বাজাতে পারে না, তাকে টিচার কি বলছেন, ও তুমি তো 6 মাসে শিখে যাবে। আর যে অল্প অল্প পারে, তাকে কি বলছে, তোমার 1 বছর লাগবে। তখন যেই অল্প অল্প পারে সে তখন বলছে, আচ্ছা এটা কেমন হলো, আমি তো অল্প অল্প পারি, আমার কেন বেশি সময় লাগবে? তো বলছে, তুমি যে ভুল ভাল শিখেছো, সেটাকে ভুলানোর জন্য লাগবে 6 মাস, আর নতুন করে শেখানোর জন্য তোমাকে লাগবে কি, আর 6 মাস, মোটে 1 বছর। আর যে ব্যক্তি কিছু জানে না, সে কি, যেহেতু তার ভিতরে কোনো তো ভুল শিক্ষা নাই, তো এজন্য দেখেন এখানে ছিল প্রভুপাদ এখানে বলছেন কি, যে পরম্পরার বাইরে থেকে আমাদের কখনো শ্রবণ করা উচিত নয়। কারণ একবার যদি ওই ভুল কনসেপ্ট শিক্ষা যদি মাথায় ঢুকে যায়, সেটাকে বের করা অত্যন্ত কঠিন বিষয়, ঠিক আছে? এজন্য অবশ্যই আমাদের নিজের দীক্ষাগুরু, কার নির্দেশ পালন করতে হবে, কার লেকচার শুনতে হবে, দীক্ষাগুরু, অথবা দীক্ষা নিজের জ্যেষ্ঠ গুরু ভ্রাতাদের, দীক্ষাগুরুর গুরু ভ্রাতাদের কাছ থেকে শ্রবণ করা উচিত। অন্তত পক্ষে ইসকনের যারা বলিষ্ঠ বৈষ্ণব আছে, তাদের কাছ থেকে শ্রবণ করা উচিত, শিক্ষা নেওয়া উচিত। কখনোই পরম্পরার বাইরে থেকে শ্রবণ করা উচিত নয়। বিশেষ করে যে পালা কীর্তন গুলো রয়েছে, রয়েছে, তারা মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, কিন্তু ওই কথায় তো তাদের জীবন পরিবর্তন হয়নি। আপনার জীবনগুলো কিভাবে পরিবর্তন হবে? দিব্য জ্ঞান কিন্তু কর্ণের মাধ্যমে, জাগতিক বিদ্যা অর্জিত হয় কিসের মাধ্যমে? অর্জিত হয় হচ্ছে মাথার মাধ্যমে, মেধার মাধ্যমে। কিন্তু দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। আমার হৃদয়ে যদি ভক্তি না থাকে, শুধুমাত্র এই শাস্ত্র জ্ঞানের মাধ্যমে আরেকজনের হৃদয় পরিবর্তন করা যায় না, ঠিক আছে? তাই আধ্যাত্মিক জ্ঞানটা হৃদয় থেকে হৃদয়ে স্থানান্তরিত হয়, আর জাগতিক জ্ঞান মাথা থেকে মাথায় যায়, ঠিক আছে? তা ওই যে মিষ্টি মিষ্টি কথা, ওই যে ছন্দের সাথে মিলিয়ে কত সুন্দরভাবে তারা বলছে, আপনি হয়তো কিছু লীলা কথা, কিছু এইগুলো জানবেন, কিন্তু তার মাধ্যমে আমাদের কারোর কোনো কল্যাণ সাধিত হবে না। ছিল প্রভুপাদ এখানে বলছেন, বিশেষ করে আরেকটি ঘটনা, একটু সময় লাগছে, আমরা শেষ করে দিই, দু একটা স্লাইড আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে বলছে যে শিল প্রভুপাদ তার যে শিষ্যরা আছে, তারা কি করছে, তারা তো বিদেশি, তো তো ভারতবর্ষে আসছে। ছিল প্রভুপাদ তো ভারতে সবসময় থাকতে পারেন না, সারা বিশ্ব তাকে করতে হয়, প্রদক্ষিণ করতে হয়। তো তখন শিল প্রভুপাদের কিছু শিষ্যরা বলছেন যে, আমরা কি আপনার গুরু ভাইকে, গুরু ভাইদের মধ্যে, মানে গৌড়ীয় মঠের কোনো মহারাজদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি? শিল প্রভুপাদ সরলতার সঙ্গে বলছে, ঠিক আছে, আমি যখন না থাকি তোমরা তাদের নির্দেশনা নিতে পারো। কিন্তু কিছুদিন পরে কি হয়েছে, কোন একটা গৌড়ীয় মঠের একজন মহারাজ বলছেন যে, অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী তার দীক্ষা দেওয়ার অনুমোদন ছিল ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর প্রদান করেননি, তার মানে তিনি শিষ্য গ্রহণ করতে পারবে না। তোমরা যদি ভগবত ধামে যেতে চাও, তোমরা আমার কাছ থেকে দীক্ষা নাও, অথবা যে কোনো একজন এই অনুমোদিত গুরুর কাছ থেকে দীক্ষা নাও। দেখেন, ছিল প্রভুপাদ পাঠিয়েছেন তার শিষ্যদেরকে, আর তারা আছে তাদের কে ভুল ভাল বুঝিয়ে
আবার দীক্ষা প্রদান করছেন। এজন্য এই যে বিশ্বকর্মা প্রভু কি করছেন, ছিল প্রভুপাদের কাছে আছে করছেন, চিঠি লিখছেন যে প্রভুপাদ, এই আমাদের দুজন বরিষ্ঠ ভক্তকে কেউ তো অমুক মহারাজ তো দীক্ষা প্রদান করছে গৌড় মঠে। তো এই একজনের শিষ্যকে কি আর একজন গুরুদেব কখনোই এটা করতে পারে? এটা কিন্তু সব থেকে কিন্তু বড় ধরনের অপরাধ, যে আর একজনের শিষ্যকে পুনর্দীক্ষা দান করা। ঠিক আছে, সব থেকে বড় অপরাধ। এবং বৈষ্ণব জগতে আমরা দেখতে পাই যে আহ শ্যামানন্দ পণ্ডিতকে সম্পর্কে এরকম একটা মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে। তার ফলে হৃদয় চৈতন্য গোস্বামী, ঠিক আছে, তিনি কি করছেন, তিনি কত ক্ষেপে যান এবং সমস্ত যে মহন্তদেরকে নিয়ে তিনি বৃন্দাবনে চলে যান। যাই হোক, সে কাহিনীটা অনেক বড়, আমি ওদিকে যাচ্ছি না। তখন ছিল প্রভুপাদ এই বিশ্বকর্মাকে যিনি চিঠি লিখেছেন তাকে পুনরায় চিঠি লিখে বলছেন, এই মুহূর্তে এই মুহূর্তে আমি আদেশ দিচ্ছি যে আমার সমস্ত শিষ্যরা যেন আমার গুরু ভ্রাতাদেরকে এড়িয়ে চলে, আমার শিষ্যরা যেন তাদের সঙ্গে কোনো সম্বন্ধ না রাখে, কোনো রকম গ্রন্থ আদান প্রদান না করে এবং তাদের মন্দির পর্যন্ত দর্শন করতে না যায়, দয়া করে তাদের এড়িয়ে চলো। তো এই কাহিনী না জেনে যদি কেউ শুধুমাত্র শিল প্রভুপাদের এই বিষয়টা যদি শ্রবণ করে, তখন মনে হতে পারে আরে শিল প্রভুপাদ যে গৌড়ীয় মঠের থেকে দীক্ষা নিয়েছেন আর গৌড়ীয় মঠে যাতে মানে যেতে নিষেধ করছেন। তো এর আরেকটি কারণ, প্র্যাকটিক্যাল কারণ আপনারা দেখবেন, যখন আপনারা এসে যাবেন দেখবেন যে যদি গৌড় মঠের ভক্তদের সাথে যদি আমাদের দেখা হয়, তারা কিন্তু ইসকনের ভক্তদের কিন্তু নিন্দা করে। কিন্তু শিল প্রভুপাদ কিন্তু আমাদের এই শিক্ষা প্রদান করেননি যে অন্য কোনো সংগঠন তাদের নিন্দা করার কথা কিন্তু তিনি বলেননি। ঠিক আছে, এটাই হচ্ছে ইসকনের বিশেষত্ব। কোনো কখনো দেখছেন আমরা গিয়ে কোনো ব্যক্তির বা ইসের কোনো নিন্দা মন্দ করছি? কিন্তু তারা কিন্তু এটা কিন্তু করতে পিছপা হয় না। এই জন্য শিল প্রভুপাদ বলছেন যে তাদেরকে এড়িয়ে চলো। আমরা যে কেন, শিল প্রভুপাদ বলছেন গৌড় মঠের সঙ্গেও আমাদের কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। ঠিক আছে, এটা থাকে। আপনি গৌড় মঠ আর ইসকনকে এক করতে পারেন না। যখন একটা আপনার প্রতিষ্ঠান, একটা সংগঠন, তখন তার অনেক নিয়মাবলী থাকে। ছিল প্রভুপাদ এখানে আরো বলছেন, আর একজন মহারাজকে বলছেন, সৎস্বরূপ মহারাজকে বলছেন যে যদি তিনি আমাদের মন্দিরে আসেন, ছিল প্রভুপাদ বলছেন, ও সৎস্বরূপ মহারাজ বলছেন যে প্রভুপাদ আপনি বলছেন তাদের মন্দিরে যাব না, কিন্তু তারা যদি আমাদের মন্দিরে আসে আমরা কি করব? শিল প্রভুপাদ বলছেন যদি তিনি আমাদের মন্দিরে আসেন তাকে প্রসাদ দিবে, জ্যেষ্ঠ বৈষ্ণবের মতো সম্মান প্রদর্শন করবে, কিন্তু যেন কোনো ধরনের প্রবচন দিতে না পারেন। যদি তিনি দিতে চান তাহলে বলবে ইতিমধ্যে একজন প্রবক্তা নির্ধারিত হয়ে আছে, ব্যাস। ঠিক আছে, তো এটাই হচ্ছে শিল প্রভুপাদের মনোভাব। এই মনোভাব হচ্ছে তাদের আচরণের কারণে। তাহলে দেখেন, যদি শিল প্রভুপাদ গৌড়ীয় মঠ সম্পর্কে যদি এই কথাগুলো বলে, তাহলে যারা বাইরে যে সমস্ত সহজিয়া রয়েছে রয়েছে, হ্যাঁ, তাদের সম্পর্কে আমাদের ধারণা কেমন হওয়া উচিত। এবং তারা দেখবেন, একবার আমি আমার একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলি। তো এরকম একজন বাবাজির শিষ্য, তাকে কি করলাম যে আমি নতুন ভক্ত তখন, ইসকন থেকে দীক্ষা নিয়েছি, তো বাড়িতে তো বিভিন্ন জন্মাষ্টমী রাধাষ্টমী বাড়িতে আগে হতো, তো তার মাকে বলছি আচ্ছা অমুক একজন ভক্ত আছে, তুমি ওকে হচ্ছে ডাকো। তো একদিন রাধাষ্টমীতে আমিও রয়েছি বাসায়। ও মা, কি হয়েছে, একদম শুরুতেই তিনি ইসকনে শিল প্রভুপাদের নিন্দা শুরু করে দিলেন। তাই যদি তাদের কাছ থেকে যদি আমরা শিল প্রভুপাদের নিন্দা, গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা শ্রবণ করি, তাহলে কি আমাদের ভক্তি জীবন টিকে থাকবে? শাস্ত্রে বলছে বৈষ্ণব নিন্দা শ্রবণের কথা বলছে, নাকি বৈষ্ণব নিন্দা যেখানে হবে সেই স্থান বর্জন করার কথা বলছে? তো এই জন্য আমাদের খুব সাবধান থাকা উচিত। এমনকি গৌড়ীয় মঠের ক্ষেত্রেও শিল প্রভুপাদ এখানে এরকম বলছেন। তো শিল প্রভুপাদ এখানে শেষ যে কোটেশনটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এর পরেও যদি আমরা এই পরম্পরার বাইরে শ্রবণ করি সেটা কি হবে সে সম্পর্কে বলছেন। একজন শিষ্য যদি তার গুরুদেবের থেকেও উন্নত বলে মনে করে তার নির্দেশ অমান্য করে স্বাধীনভাবে চলতে শুরু করে, তাহলে সে নিজেই তার আধ্যাত্মিক প্রগতির পথে কাঁটা হয়ে দাঁড়াবে। প্রত্যেক শিষ্যেরই কৃষ্ণতত্ত্ব জ্ঞান সম্বন্ধে অজ্ঞ হিসাবে ভাবা উচিত, আর কৃষ্ণ ভবনামিত অভিজ্ঞ হওয়ার ইচ্ছায় গুরুদেবের প্রতিটি আদেশ পালন করতে সর্বদাই প্রস্তুত থাকা উচিত। তার গুরুদেবের সামনে একজন শিষ্য সবসময় একটি মূর্খের মতো থাকবে। ঠিক আছে, ছিল প্রভুপাদ বলছে বাইরে থেকে শ্রবণ করা যাবে না। প্রভুপাদের অনুগামী হিসেবে আমার কি, আমি বাইরে থেকে শ্রবণ করব না।
এটাই হচ্ছে মূর্খ। আর যদি মনে করি ও প্রভুপাদ বেশি বোঝেন, আমি বাইরে থেকে শ্রবণ করলে কি ক্ষতি হবে, আমি কি কিছু বুঝি না, তিনি তো কৃষ্ণ কথা বলছেন, তার আধ্যাত্মিক জীবন শেষ। তো অবশ্যই আমরা যে বিষয়গুলো প্রভুপাদের কোটেশন, জিবিসির সিদ্ধান্ত, গুরুদেবের সিদ্ধান্তগুলো আমরা পাচ্ছি, এগুলো এই কোর্সটা শুধু এমন নয় যে আপনারা একটু শ্রবণ করবেন, এর প্রত্যেকটা বিষয় আমাদের পালন করা উচিত। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আমরা এই পর্যায়ে ইসকন যে ইসকন গুরুবর্গ এবং ইসকন কর্তৃপক্ষ সম্পর্কে আলোচনা করলাম। সর্বোচ্চ কর্তৃপক্ষ কি ছিল? প্রভুপাদ, তারপর জিবিসি, এবং তার অধীনে সকলে থাকবে। এবং ছিল প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন জিবিসির আদেশ পালন করা কতই বা না গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর সেক্ষেত্রে কি পরম্পরার বাইরে থেকে শ্রবণ করা যাবে না। এই সমস্ত বিষয়গুলো আমরা এই আলোচনা করলাম। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।